কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আবারও একটা খুবই ইন্টারেস্টিং লাইভ ক্লাস নিয়ে আপনাদের সামনে চলে আসলাম টিউটোরিয়াল পরিবারের পক্ষ থেকে। আজকে কিন্তু খুবই দুর্দান্ত একটা লাইভ ক্লাস আপনাদের সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা সবাই? সবাই একটু কষ্ট করে কমেন্টে জানান যে আমার ভয়েস কি ক্লিয়ার কিনা এবং আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। সবাই একটু কষ্ট করে কমেন্টে জানান। প্রিয় শিক্ষার্থীরা, যারা যারা আমাদের সাথে আজকে ক্লাসে যুক্ত হয়েছেন, সবাই একটু কষ্ট করে কমেন্টে জানান যে আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। তাহলে কিন্তু আমরা আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটাতে চলে যেতে পারবো ইনশাল্লাহ। যারা যারা যুক্ত হচ্ছেন, কোনো দেরি করার সুযোগ নাই। আর যারা যুক্ত হচ্ছেন সবাই আজকে যে কাজটা করতে হবে, আজকে ফ্রি ক্লাসের জন্য সবাইকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলদেরকে আজকের ক্লাসটা জানিয়ে দিতে হবে। এবং সেটা জানাবো কিভাবে? আমরা অবশ্যই শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবো। ওকে, আমরা সবাই কিন্তু শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবো আমাদের প্রিয় শিক্ষার্থীরা যারা যারা আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন খুবই দ্রুত। সোহাগুদ্দিন হাওলাদার, ওয়ালাইকুম আসসালাম। বইয়ের গ্রান আমাদের সাথে যুক্ত আছেন। শুভ সারু যুক্ত আছেন। বাবুল হোসেন যুক্ত হয়েছেন আমাদের সাথে, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা যারা যুক্ত হচ্ছেন আজকে আমাদের সাথে, সবার কাছে একটাই অনুরোধ রইল, সেটা হচ্ছে আজকের লাইভ ক্লাসটা সবাই একটু কষ্ট করে আপনাদের ওয়ালে শেয়ার করে দিবেন, যেন আপনারা সবাই এই ক্লাসটা পরবর্তীতে পেতে পারেন এবং এই ক্লাসটা থেকে আপনারা উপকৃত হতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। শাবনুর যুক্ত হয়েছে আমাদের সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো আছে আপনাদের দোয়ায়। রোকসানা যুক্ত হয়েছে আমাদের সাথে। আপনারা সবাই কেমন আছেন? সবাই একটু বলেন। সবসময় তো আপনারাই জিজ্ঞেস করেন যে স্যার কেমন আছেন, কেমন আছেন। আপনাদের খোঁজ খবর তো নেওয়া হয় না সত্যিকার অর্থে, সময় স্বল্পতা বা ক্লাসের প্রেশারের কারণে। যাই হোক, আমি দোয়া করি যেন আপনারা সবাই খুব ভালো থাকেন, এই শীতে কেউ আবার অসুস্থ যেন না হয়ে পড়েন। তো আপনারা যারা যারা যুক্ত হয়েছেন, প্রিয় স্যারেরা, সবাই একটু কষ্ট করে বলেন যে আমার ভয়েস কি ক্লিয়ার আছে কিনা এবং কে কোথা থেকে আমাদের আজকের ক্লাসটা দেখছেন। যে যেখান থেকে দেখেন না কেন, অবশ্যই আজকের ক্লাসটা খুবই দুর্দান্তভাবে শেয়ার করতে হবে। লাইভ চলাকালীন সময়ে যত বেশি শেয়ার হয়, যত বেশি স্টুডেন্ট থাকে, টিচাররাও কিন্তু তত বেশি ডাটা দেওয়ার চেষ্টা করে। তাহলে খুব দ্রুত আজকে ক্লাস একটু শেয়ার করবেন। আজকে আমরা সাহিত্য, ধর্ম টাইপের পড়াশোনাগুলো করব, যেগুলো খুবই মানে পড়াশোনা করা হয় না। গ্রন্থ থেকে আমরা পড়াশোনা করব, চিত্রশিল্পী থেকে পড়াশোনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, এই তো আমাদের সোহাগুদ্দিন হাওলাদার স্যার শেয়ার করেছেন, শেয়ার ডান লিখেছেন। যারা যারা শেয়ার করতেছেন সবাই কষ্ট করে একটু শেয়ার ডান লিখবেন। শেয়ার ডান শব্দটা একটু লিখবেন। যারা যারা শেয়ার করতেছেন সবাই একটু শেয়ার ডান শব্দটা লিখবেন। আমরা চাই যে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী খুব দ্রুত যুক্ত হোক এবং তারা আমাদের ক্লাসটা আজকে এনজয় করুক। তাই দেরি করার কোনো সুযোগ নেই। যারা যারা যুক্ত হবেন খুব দ্রুত আমাদের সাথে, যারা যারা যুক্ত হবেন অবশ্যই শেয়ার করে কমেন্টে একটু লিখবেন শেয়ার ডান, অথবা কমেন্টে @ লিখে একটু হাইলাইট করতে হবে। প্রতিদিন এরকম ক্লাসের আগে বারবার কেন বলতে হয় যে শেয়ার করেন, শেয়ার করেন? এটা থেকে আমাদের একটা উৎসাহ কাজ করে যে আমাদের এতগুলো স্টুডেন্ট আজকে দেখতেছে ক্লাসটা, আজকে আমরা একটু বেশি ডাটা দিই, একটু সুন্দরভাবে আর একটু ভালোভাবে পড়ানোর চেষ্টা করি, সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। তো এটা ডিপেন্ড করে যে আপনারা কতটুকু আমাদেরকে হোল্ড করেন এবং তার পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা কতটুকু পড়াশোনার প্রতি অ্যাগ্রেসিভ। সবকিছু মিলিয়ে কিন্তু আমরা ক্লাসটা নেওয়ার চেষ্টা করি। ওকে, শেয়ার ডান। আমাদের সাথে কে কে আছে একটু পরিনামগুলা, এখন আমরা ক্লাসের দিকে চলে যাব। আমাদের সাথে আছে শুভ্র আছে, মনি আছে আমাদের সাথে, জাবের আছেন আমাদের সাথে, মুন আছে আমাদের সাথে আছে লিজা, লাবিদ আছে আমাদের সাথে, নুসরত ফারিয়া আছে, দিয়া আছে আমাদের সাথে, ফারিহা আছে আমাদের সাথে, মাশাআল্লাহ। তো যারা যারা যুক্ত হচ্ছেন প্রিয় স্যারেরা, সবাই একটু হাইলাইট করে দেন, @ লিখে একটু হাইলাইট করে দেন, একটু হাইলাইট করে দেন। তাহলে কিন্তু আমাদের সকল স্টুডেন্টরা কিন্তু আজকের ক্লাসটা পেয়ে যাবে। কেমন? সবাই একটু শেয়ার করে রাখেন। আজকে আমাদের যে কোশ্চেনটা, যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেটা প্রথমত হচ্ছে সাহিত্য ধর্মের বেসিক কিছু জিনিস। সাহিত্য ধর্মের বেসিক কিছু জিনিস, পাশাপাশি আমরা এখানে চিত্রশিল্পী এই চিত্রশিল্পী জিনিসটা থেকে একটু পড়াশোনার চেষ্টা করব। পাশাপাশি আমরা পড়াশোনার চেষ্টা করব বিশেষ গ্রন্থটাও একটু পড়াশোনার চেষ্টা করব, যেগুলো থেকে প্রশ্ন আসে প্রায় সময়। হ্যাঁ, 10টা শেয়ার ডান, মাশাআল্লাহ। মনিরা অনেক ধন্যবাদ। স্যার ফ্রি ক্লাস, হ্যাঁ অবশ্যই এটা ফ্রি ক্লাস, সকলের জন্য উন্মুক্ত ক্লাস। আচ্ছা, তারপর একটা মহসিন আহমেদ হচ্ছে শেয়ার ডান বলেছেন, অনেক ধন্যবাদ। সামান্তা আছেন, সামান্তা শেয়ার ডান বলেছেন, ভেরি গুড। তাহলে যারা যারা যুক্ত হচ্ছেন প্রিয় স্যারেরা, আর দেরি করবো না, মাত্র 2 মিনিটের মধ্যে কিন্তু আমরা ক্লাসের দিকে চলে যাব। তাই অবশ্যই আজকের ক্লাসটা একটু শেয়ার করে রাখবেন, যেন আপনাদের প্রত্যেকটা স্টুডেন্ট অথবা আপনাদের ফ্রেন্ড সার্কেলরা আজকের ক্লাসটা পেয়ে যায়। কেমন? ওকে, শেয়ার ডান, ভেরি গুড, সবাই শেয়ার ডান। তাহলে চলেন শুরু করে দেই। সবাই একটু বলেন যে স্যার খাতা কলম নিয়ে ফেলছি, রেডি। একটু রেডি কমেন্ট করেন, তাহলে বুঝতে পারবো আপনাদের খাতা কলম নেওয়া হয়ে গেছে। আমি শুরু করে দিব, কারণ আমি পড়ানো শুরু করে দিলাম, আপনারাই রেডি না, তাহলে তো হবে না। খাতা কলম নিয়ে একটু বলেন স্যার রেডি। শেয়ার ডান, ভেরি গুড, শেয়ার ডান। টাঙ্গাইল থেকে জয়েন করলাম, সুমাইয়া ইসলাম, অনেক ধন্যবাদ।
ওকে, বইয়ের গ্রান যুক্ত আছে স্যার। নড়াইল থেকে আছে তানজিম, তাজমিন, দুঃখিত তাজমিন। তারপরে ফারহুনা পিঙ্কি আছে আমাদের সাথে, ওয়ালাইকুম আসসালাম। গোপালগঞ্জ থেকে আছে দীপঙ্কর পান্ডে, অনেক ধন্যবাদ। নদী আছে, ওয়ালাইকুম আসসালাম। হাইলাইট করেছে সবাই, সবাইকে অনেক ধন্যবাদ জানাই। ওকে, আফসানা মিমি আমাদের সাথে যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তো প্রিয় শিক্ষার্থীরা যারা যারা যুক্ত হচ্ছেন, চলেন একটু বলেন রেডি। রেডি বললেই কিন্তু আমরা এখন ক্লাসটাতে চলে যাচ্ছি। রেডি বলতে না বলতে কিন্তু আমরা ক্লাসে চলে যাব, দেরি করার কোনো সুযোগ নেই। ওকে, এই তো স্যার রেডি, চলেন শুরু করি তাহলে। একটা একটা করে শুরু করি। প্রথম প্রশ্নটা দেখেন, প্রথম প্রশ্নটা কি সুন্দর একটা প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, দেখেন প্রশ্নটা কি বলছে, প্রশ্নটা কি বলছে দেখেন। প্রশ্নটা বলছে এশিয়ান ড্রামা গ্রন্থটির রচয়িতাকে। ঠিক আছে, এশিয়ান ড্রামা এই গ্রন্থটির রচয়িতাকে। এটা কি হবে বলেন, আনসার করেন। এটা কি গুনার মির্ডাল, এটা কি মোহাম্মদ আসাদ, এটা কি লুই হেনরি, নাকি মোহাম্মদ আসাদ? মানে দুইটা পড়ে গেছে, যাই হোক একটা আনসার হবে যে কোনো একটা। এই তো সময় জামান, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনাদের দোয়ায়। সবাই রেডি? ফরিদপুর থেকে জান্নাতুল মিম যুক্ত হয়েছে, মাশাআল্লাহ। প্রস্তুত প্রস্তুত সবাই প্রস্তুত, মাশাআল্লাহ সবাই প্রস্তুত। ওকে, মন বলেছে রেডি রেডি। ওকে, ময়মনসিংহ থেকে, ভেরি গুড, সবাই যুক্ত হয়েছে অনেকে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু আনসার করেন। এক নাম্বার, আপনারা আনসার করলে অবশ্যই এরকম আনসার করবেন 0 1। 1 এর কোনটা হবে, ধরেন এ অথবা বি অথবা সি, যে কোনো কিছু এভাবে করে আনসার করবেন। আপনারা এই 1 2 এগুলো দেন না, তো বোঝা যায় না যে কোনটার আনসার করতেছেন। তাহলে এশিয়ান ড্রামা গ্রন্থের রচয়িতাকে কে বলতে পারবেন? এশিয়ান ড্রামা গ্রন্থের রচয়িতাকে, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন এবং এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায় সময় পরীক্ষাতে আসে, যে গ্রন্থ থেকে বা অন্যান্য কোনো কনসেপ্ট থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, তাহলে বলেন এশিয়ান ড্রামা গ্রন্থের রচয়িতাকে। এটা বলতে বলতে আমরা আরো কিছু গ্রন্থ বলে দেই। রেডি বলেছেন অনেকে, রেডি, উই আর রেডি, মনিরা রেডি, সবাই রেডি, মাশাআল্লাহ। অলরেডি 200 স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছে, কিন্তু শেয়ার করেছে মাত্র 20 জন। এটা কিন্তু খুবই দুঃখজনক। সবাই আজকের ক্লাসটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন, একটু শেয়ার করে দেবেন আজকের ক্লাসটা। অবশ্যই @ লিখে একটু হাইলাইট ক্লিক করবেন, দেখবেন আপনাদের যত ফ্রেন্ড সার্কেলরা আছে সবাই কিন্তু ক্লাসে যুক্ত হয়ে যেতে পারবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, দেখেন এশিয়ান ড্রামা, সবাই সবাই ভেরি গুড ভেরি গুড। লুই হেনরি, লুই হেনরি, লুই হেনরি আনসার করছেন সবাই। এশিয়ান ড্রামা, লুই হেনরি। এশিয়ান ড্রামা কে করেছে? একদম হচ্ছে গুনার মিডাল বলছে আনিকা তাবাসসুম। ওকে, একের সি আনসার করতে সবাই। মোহাম্মদ আসাদ, হ্যাঁ মুরব্বি মুরব্বি, আনসার হইতেছে না। এই তো গোলাম রব্বানি বলেছে স্যার জানি না। আজকের প্রশ্নগুলো কিন্তু একটু ইজি না, একটু কঠিন কঠিন প্রশ্ন হবে, তো সেক্ষেত্রে সবার অবশ্যই একটু ভালোভাবে বুঝে শুনে আনসার করতে হবে। এশিয়ান ড্রামা কে লিখেছে? এশিয়ান ড্রামা বলেন, এশিয়ান ড্রামা গ্রন্থের রচয়িতাকে। অলরেডি 2-3 জন আনসার করেছে ভুল। এশিয়ান ড্রামা গ্রন্থের রচয়িতাকে। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, এশিয়ান ড্রামা এটা মূলত অ্যান ইনকোয়ারি ইনটু দ্য পভার্টি নেশন। এটা মূলত 1968 সালে প্রকাশিত হয়। কে লিখেছে এটা বলেন? 1 এর সি সি সি, এতক্ষণে সবাই সি সি করতেছেন, কিন্তু আনসার কিন্তু সি হবে না, আনসার হবে এটা, আনসার হবে গুনার মিডাল, গুনার মিল্ডার। ঠিক আছে, তাহলে এই এশিয়ান ড্রামা, দেখেন আমি অন্য কোনো একটা কালি নিয়ে দেই। এটা কে করেছে? গুনার মির্ডাল। এই গুনার মির্ডাল এটা করেছে 1968 সালে, এটা প্রকাশিত হয় 1968 সালে প্রকাশিত হয়। যদিও প্রত্যেকটা জিনিস এত ডিটেলসে পড়াশোনা করার দরকার নাই, কিন্তু তারপরে এটা একটু আমি বলে দিচ্ছি। এশিয়ান ড্রামা গ্রন্থটির রচয়িতাকে গুনার মির্ডাল। মুরব্বীরা সবাই একটু আনসার করেন, কি হবে তাহলে? এশিয়ান ড্রামা গ্রন্থের রচয়িতা হচ্ছে গুনার মির্ডাল, যিনি ছিলেন একজন সুইডিশ অর্থনীতিবিদ এবং সমাজ বিজ্ঞানী ছিলেন তিনি। সুইডিশ অর্থনীতিবিদ এবং সমাজ বিজ্ঞানী ছিলেন তিনি। ভেরি গুড, সবাই রাইট আনসার, মাশাআল্লাহ, ভেরি গুড। তাহলে দেখেন এই গ্রন্থটার পূর্ণ রূপটা কি, দেখেন পুরো নামটা কি? পুরো নামটা হচ্ছে এশিয়ান ড্রামা, এশিয়ান ড্রামা। ঠিক আছে, অ্যান ইনকুয়ারি ইনটু দ্য পভার্টি অফ নেশনস। এটা হচ্ছে পুরোটা নাম, এশিয়ান ড্রামা অ্যান ইনকোয়ারি ইনটু দ্য পভার্টি অফ নেশনস।
তাহলে যদি বলা এশিয়ান ড্রামা অ্যান্ড ইনকোয়ারি ইনটু দ্য প্রভার্টি অফ নেশনস, এই যে বিষয়টা এটা কে লিখেছে? এটা লিখেছে সুইডিশ অর্থনীতিবিদ এবং সমাজ বিজ্ঞানী। তার নাম কি? তার নাম হচ্ছে গুনার মির্ডাল। কি নাম বলেন তো? গুনার মির্ডাল। তিনি ছিলেন একজন সুইডিশ, অর্থাৎ সুইডেনের সুইডিশ, তিনি ছিলেন একজন সুইডিশ সমাজ বিজ্ঞানী ও অর্থনীতিবিদ। তাহলে সমাজ বিজ্ঞানী এবং অর্থনীতিবিদ ছিলেন, এশিয়ান ড্রামার রচয়িতা গুনার মির্ডাল। ভেরি গুড, সবাই রাইট আনসার, গুনার মির্ডাল। ভেরি গুড, গুনার মিল্ডার, সবাই রাইট আনসার। লিজা আছেন আমাদের সাথে, রোকসানা আক্তার, রাখি, হেয়ামনি রাইট আনসার করেছেন, সুরভি রাইট আনসার করেছেন, মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, শাহাদাত স্যার বলেছেন মুরব্বী কথাটা ভালো মানায় না। এটা হচ্ছে মজার ছলে বলেছি, একজন হুজুর বলেছিল মুরব্বী, ওইটা ছলে বললাম আপনাদেরকে। আচ্ছা, তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত আপনারা সবাই পারবেন। এবার দেখেন এগুলো ছাড়া আর কিছু প্রশ্ন, মানে গুরুত্বপূর্ণ কিছু আমরা বইয়ের নাম বলি যেগুলো থেকে আপনাদের আসতে পারে। যেমন আমরা বলি যদি দ্য ব্রিফ হিস্টোরি অফ টাইম, এই গ্রন্থটা রচয়িতাকে? দ্য ব্রিফ হিস্টোরি অফ টাইম, এই গ্রন্থের রচয়িতাকে বলেন? আমরা যদি বলি কিতাবুল রেহালা, এই গ্রন্থের রচয়িতাকে বলেন? যদি বলা হয় দ্য আর্ট অফ ওয়ার, এই গ্রন্থের রচয়িতাকে বলেন? যদি বলা হয় দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, এই প্রশ্নগুলো কিন্তু আসে বারবার। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, এই গ্রন্থের রচয়িতাকে? যদি বলা হয় দ্য টেইল অফ টু সিটিস, এই গ্রন্থের রচয়িতাকে? যদি বলা হয় মাই স্ট্রাগল, এই গ্রন্থের রচয়িতাকে? আমরা সবগুলো গ্রন্থ নিয়ে একটু পড়াশোনা করি। দেখেন প্রিয় স্যারেরা, দ্য ব্রিফ হিস্টোরি অফ টাইম, এই গ্রন্থের রচয়িতা হচ্ছে স্টিফেন হকিন্স। নাম শুনছেন আপনারা সবাই, স্টিফেন হকিংস। তাহলে স্টিফেন হকিংস হচ্ছে এই গ্রন্থের রচয়িতা, দ্য ব্রিফ হিস্টোরি অফ টাইম। কিতাবুল রেহালা, সফরনামা, লিখেছে ইবনে বতুতা। এটা কিন্তু আপনারা পড়েছেন, ইবনে বতুতা। দ্য আর্ট অফ ওয়ার, এটা করেছে সঞ্জু। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, মন্টেস্কু। দুঃখিত, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট জে জ্যাক রুশো। আর মন্টেস্কু করেছে দ্য স্পিরিট অফ লস। দ্য টেল অফ টু সিটিস, এটা করেছে চার্লস ডিকেন্স। মাই স্ট্রাগল, মেইন ক্যাম্প, এটা হচ্ছে অ্যাডলফ হিটলারের গ্রন্থ। অ্যাডলফ হিটলার। এই সবগুলো কিন্তু এক একটা গ্রন্থের নাম। স্যার বলেন এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? এই তো জাবেদ আল নাহিয়ান, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। মাই স্ট্রাগল হিলারি ক্লিনটন হবে না? ভেরি গুড। ইবনে বতুতা, সঞ্জু, রুশো পর্যন্ত ঠিক ছিল। হ্যামিংওয়ে এবং ক্লিনটন এগুলো হয় নাই। নাহিদ স্যার, ওকে, জ্যাক রুশো। দ্য টেল অফ টু সিটিজ, চার্লস ডিকেন্স। এবং মাই স্ট্রাগল, মেইন ক্যাম্প, আমার সংগ্রাম, এটা লিখেছিল হিটলার। ওকে, নদী আক্তার বলছে ও স্যার এত কিছু মনে থাকে না দেখেই তো ক্লাস করাচ্ছি। মনে থাকতে হবে না? আমাদের শিখতে হবে না? একটা জিনিস আস্তে আস্তে করে শিখবো আমরা ইনশাল্লাহ। সঞ্জু, ওকে। আরো কিছু দেখেন স্যারেরা, দেখেন এতটুকু পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। এতটুকু পর্যন্ত আপনাদের আর কোনো ঝামেলা নাই। আমি এটা মুছে দিচ্ছি। দ্য ব্রিফ হিস্টোরি অফ টাইম, স্টিফেন হকিংস। কিতাবুল রেহালা, ইবনে বতুতা। দ্য আর্ট অফ ওয়ার, সঞ্জু। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, জ্যাক রুশো। তারপর দেখেন আমরা যদি বলি দ্য স্পিরিট অফ লস, এই দ্য স্পিরিট অফ লস করেছে মন্টেস্কু। ঠিক আছে। এখান থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে শাহনামা নামক গ্রন্থ। শাহনামা, এই শাহনামা নামক গ্রন্থ করেছে ফেরদৌসি। ঠিক আছে, যাকে বলা হতো প্রাচ্যের হোমার থেকেও আপনি বলতে পারেন ওডিসি।
ওডিসি, ইলিয়ড এবং ওডিসি, বা ওডিসি ও ইলিয়ড, যাই হোক একই কথা। এগুলো কে করেছে? হোমার। অন্ধ কবি বলা হয় হোমারকে, হোমার। ঠিক আছে। তারপর আপনি দেখবেন এখানে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ গ্রন্থ আছে, এই প্রশ্নগুলো থেকে বারবার প্রশ্ন আসে। ঠিক আছে, তাহলে মুরব্বীরা এগুলো একটু ভালো করে পড়বেন, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। ক্যান্ডিড নামের একটা গ্রন্থ আছে, মানে শিল্প বিপ্লবের সাথে কানেক্টেড। ক্যান্ডিড, এটা লিখেছে ভলতেয়ার। ভলতেয়ার, ভলতেয়ার এটাকে রচনা করেছে। মাই স্ট্রাগল, এই তো মন্টেস্কু। ওয়ালাইকুম আসসালাম সালমা। যারা যারা যুক্ত হচ্ছেন প্রিয় স্যাররা, সবাই একটু শেয়ার করে দেন, সবাই একটু শেয়ার করে দেন, সবাই একটু শেয়ার করে দেন। শাহনামার হচ্ছে ফেরদৌসি, রাইট, ভেরি গুড। মন্টেস্কু, 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 ভেরি গুড, সবাই রাইট আনসার করেছেন। তাহলে এই গ্রন্থগুলো আসলে পারবো কিনা ইনশাল্লাহ? সবাই বলেন যে স্যার ডান, ওয়ান ডান, সবাই একটু বলেন ওয়ান ডান। তাহলে একের আনসার এশিয়ান ড্রামা গ্রন্থের রচয়িতাকে গুনার মির্ডাল, এটা হবে আনসার। সবাই একটু বলেন স্যার ওয়ান ডান, এক নাম্বারটা পারবো ইনশাল্লাহ। প্রিয় স্যারেরা সবাই একটু বলেন ওয়ান ডান। শাহনামা, 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 ভেরি গুড। ক্যান্ডিড হচ্ছে বলতে রাইট আনসার। আপনারা সবাই তো ভালো করতেছেন, ইনশাল্লাহ সবাই পারবেন। যদি ওয়ান ডান হয়, সবাই একটা কাজ করেন, সবাই একটা লাভ রিয়েক্ট দেন তো দেখি, একটা দুইটা তিনটা করে লাভ রিয়েক্ট দেন, তাহলে বুঝতে পারবো যে স্যার ক্লিয়ার। প্রিয় স্যারেরা সবাই ক্লিয়ার। পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা, আশা করি ক্লিয়ার। ইমরুল কায়েস, আনসার করেন দেখি। ইমরুল কায়েস কে ছিলেন? তিনি কি একজন গায়ক ছিলেন? তিনি কি একজন কবি ছিলেন? তিনি কি রাজনীতিবিদ ছিলেন নাকি সুরকার ছিলেন? কি ছিলেন তিনি বলেন? কে বলতে পারবেন? ইমরুল কায়েস কি ছিলেন? মানে কি বলতে কে ছিলেন, কি না, এটা উচ্চারণটা হবে কে ছিলেন। ঠিক আছে, তিনি মূলত তার কিভাবে তিনি জীবিকা নির্বাহ করতেন, বা তাকে কি নামে প্রসিদ্ধ, তাকে কি বলা হইতো বলেন? ষষ্ঠ শতকের লোক একজন, তাই না? বলেন, সবাই বলেন প্রিয় স্যারেরা। আচ্ছা, শাহনামা, শাহনামা ইনশাল্লাহ পারবো। ওকে ওকে, ভেরি গুড। এটা একটু আনসার করেন, 2 নম্বরটা আনসার করেন। ইমরুল কায়েস, ওর পূর্ণ নাম কি বলেন তো? পূর্ণ নাম, পূর্ণ নাম, পূর্ণ নাম হচ্ছে ইমরুল, অনেকে এটা জানে না। ইমরুল কায়েস, ইমরুল কায়েস ইবনে হুজর আল কিন্দি, আল কিন্দি। তাহলে এটা হচ্ছে তার বিশাল বড় নাম। এই নামটা খুব ইন্টারেস্টিং, যদিও তার পুরোটা নাম খুব ইন্টারেস্টিং, বাট মনে রাখতে পারেন আপনারা, ঠিক আছে? ইমরুল কায়েস ইবনে হুজর আল কিন্দি, ঠিক আছে? ইবনে বা বিনও বলে এটাকে, বিন হুজর আল কিন্দি। ইবনে না বিন, বিন, ইবনে হবে না, দুঃখিত, এটা বিন হবে। তাহলে আমরা যদি বলি বিন, বিন শব্দটা আরো বেশি মানায়, ইবনে না দিয়ে বিন দেন। তাহলে আমরা যদি বলি যে কিন্দি, বিন হুজর আল কিন্দি, তাহলে বিনের পরে বাপের নাম হয়, তাহলে হুজর আল কিন্দিটা একটু মাথায় রাখবেন। ইমরুল কায়েস বিন হুজর আল কিন্দি, ঠিক আছে? তার বাবার নাম কি? হুজর, ঠিক আছে? তার বাবার নাম কি? হুজর। এতটুকু পর্যন্ত কি পারা যাবে কিনা মুরব্বীরা? এতটুকু পর্যন্ত কি পারা যাবে কিনা? সবাই 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 এতটুকু পর্যন্ত কি পারা যাবে কিনা? ভেরি গুড, ভেরি গুড। এখন তার রচনা বা তার যে সংকলন, অনেকে বলছেন কবি, কবি যেমন অলরেডি সামন্ত আনসার করেছে 2, নদী আনসার করেছে 2, তারপর শাহ আলী শাহিন আনসার করেছে রাইট আনসার। প্রিয় ভাই সবাই রাইট আনসার করতেছেন আপনারা সবাই। জান্নাতুল মিম রাইট আনসার, কবি কবি কবি। আমরা জানি এই কবিটা ছিল 6ষ্ঠ শতকের আরবের শ্রেষ্ঠ কবি, 6ষ্ঠ শতকের আরবি ভাষার শ্রেষ্ঠ কবি, শ্রেষ্ঠ কবি ছিলেন তিনি, ঠিক আছে? তাহলে ষষ্ঠ শতকে আরবি ভাষার শ্রেষ্ঠ কবি ছিলেন কে? ইমরুল কায়েস। এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক সময় পরীক্ষাতে আসে, ইমরুল কায়েস কে ছিলেন, ঠিক আছে? খেলোয়াড় থাকে, খেলোয়াড়টা অপশনে হয় না, হয় কবি, তাহলে আনসার কিন্তু কবি। তাহলে ইমরুল কায়েস কিন্তু একজন কবি ছিলেন। কোথাকার কবি? একজন আরবি কবি, এবং তিনি 6ষ্ঠ শতকের দিকে কিন্তু আরবে ছিলেন। 540-এ তিনি মারা যান, 540 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছিলেন তিনি, এটা একটু মাথায় রাখেন। খ্রিস্টাব্দে মারা যান ইমরুল কায়েস, বিখ্যাত ইমরুল কায়েস, ঠিক আছে?
আমরা জানি যে আমাদের আরবি ভাষায় একজন হচ্ছে ইমরুল কায়েস বিন হুজুর আল কিন্দি, রাইট? আমরা জানি যে আরবি ভাষায় ইমরুল কায়েসের সময়ে একটা খুবই গুরুত্বপূর্ণ কাব্য সংকলন হয়েছিল, যেটার নাম ছিল মুআল্লাকা। সেটার নাম কি ছিল? মুআল্লাকা। এই মুআল্লাকার প্রধান কবি ছিলেন তিনি, প্রধান কবি। মানে এটা তো অনেকগুলা কবি মিলে এই কাব্যগ্রন্থটা করেছিল মুআল্লাকা। এই মুআল্লাকার প্রধান কবি ছিল কে? ইমরুল কায়েস। ইমরুল কায়েস। তাহলে ইমরুল কায়েস সম্পর্কে পারবো কিনা প্রিয় প্রিয় ভাইয়েরা? সবাই বলেন। এত বড় নাম দেখে তারা আজ ফেমাস। আচ্ছা, বিনের পরে যদিও বাবার নাম হয়, এটা বেশি একটা ফেক না। তো এই মুআল্লাকার অন্যতম লেখক এবং এই কাব্য সংকলনের শ্রেষ্ঠ লেখক ছিলেন কে? ইমরুল কায়েস। ইমরুল কায়েস। এগুলো নিয়ে অনেক কথা আছে। ইমরুল কায়েস বা ইমরুল কায়েসের অনেক একটা লাভ স্টোরিও আছে যদিও, ঠিক আছে। তো এগুলো নিয়ে অনেক ইস্যু আছে। ইমরুল কায়েসের খুব সুন্দর একটা ইতিহাস আছে। ইমরুল কায়েস মূলত প্রথম অংশে তার বাবার সাথে তার খারাপ সম্পর্ক থাকার কারণে তাকে ঘর থেকে বের করে দেয় এবং সে একটা সময় মদ্যপায়ী হয়ে যায়, অর্থাৎ মদ পান করা শুরু করে দেয়। এমন একটা সময় গিয়ে ইমরুল কায়েসের সাথে একটা মেয়ের প্রেম হয়, যে মেয়েটার নাম ছিল উনাইজা। উনাইজা নামের একটা মেয়ের সাথে প্রেম হয়। যদি এগুলো আজ এটা তথ্য, এগুলো থেকে প্রশ্ন আসবে না আপনাদের। তো এই কবি যিনি ছিলেন ইমরুল কায়েস, শুধু এতটুকু আসবে ইমরুল কায়েস কে ছিল, আপনারা আনসার করবেন, যিনি ছিলেন কবি। তাহলে মুরব্বীরা ক্লিয়ার কিনা? স্যার বলেন, সবাই বলেন এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? প্রিয় স্যারেরা সবাই বলেন এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? আমরা পরের প্রশ্নটা চলে যাচ্ছি। 3 নম্বর প্রশ্ন দেখেন। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে এডুকেশন শব্দটা কোন ভাষার শব্দ? এডুকেশন, এটা তো খুবই ইজি একটা প্রশ্ন। এর থেকে ইজি প্রশ্ন কিছু আছে বলেন তো? বলেন এটা কি হবে? এটা কি লাতিন, এটা কি স্প্যানিশ, রুশ, নাকি ফরাসি, না ফার্সি? দুঃখিত, ফার্সি। কোনটা হবে? মুআল্লাকার প্রধান কবি ছিলেন। মুনিয়া বলেছে স্যার আপনি এত কিছু কিভাবে মনে রাখেন? স্যার এগুলো আস্তে আস্তে হয়ে গেছে, পড়তে পড়তে আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, ভুলবেন পড়বেন, ভুলবেন পড়বেন, আস্তে আস্তে হয়ে যাবে। বলেন বলেন, সবাই একটু আনসার করেন। ভেরি গুড। সবাই সবাই একটু বলেন প্রিয় স্যারেরা। একজন আনসার করেছেন স্যার এটা হবে 6ষ্ঠ শতকের আরবি কবি, ঠিক আছে, মুআল্লাকা। মুআল্লাকা, হ্যাঁ, মুআল্লাকা বলতে মুআল্লাকা কাব্য সংকলন ছিল, সেই কাব্য সংকলনের একটা অংশ হচ্ছে এটা। তাহলে প্রিয় স্যারেরা সবাই একটু বলেন এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই বলেন টু ডান। সবাই একটু বলেন টু ডান। সবাই একটু বলেন স্যারেরা টু ডান। সবাই একটু বলেন টু ডান। প্রিয় স্যারেরা সবাই একটু বলেন টু ডান। পারবো কিনা আমরা ইনশাল্লাহ? ভেরি গুড, ভেরি গুড। টু ডান, টু ডান। ভেরি গুড, সবাই রাইট আনসার করেছেন। ওকে, আচ্ছা আচ্ছা। একজন বলেছে স্যার হোমার সম্পর্কে একটু ডাটা দেন, মানে হোমার সম্পর্কে একটু বলেন। দেখেন, হোমার যিনি ছিলেন উনি ছিলেন একজন প্রাচীন গ্রিক কবি, যিনি আমরা ইতিহাসের জনক নামে যাকে চিনি, হেরোডোটাস। এই হেরোডোটাসের জন্মেরও প্রায় 400 বছর আগে কিন্তু তিনি ছিলেন। কিন্তু তার একটা লেখনী ছিল যেটা পাশ্চাত্যের ইতিহাসের সবচেয়ে প্রাচীন হিসেবে ধরা হয়, সেটা হচ্ছে ইলিয়ড। এই ইলিয়ড এবং ওডিসি থেকেই তিনি বিখ্যাত হয়েছে, জগৎ বিখ্যাত হয়েছে, ঠিক আছে। তো এই হোমার সম্পর্কে পড়বেন, হোমারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার সবাই একটু বলেন এডুকেশন। এডুকেশন শব্দটি কোন ভাষা থেকে আসছে? ইজি প্রশ্ন। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আলিফ আমাদের সাথে আরজিনা যুক্ত হয়েছে, অনেকে যুক্ত হয়েছে, মাশাআল্লাহ। সবাই একটু আনসার করেন। 3 দেখেন আপনারা সবাই কি করতেছেন? ক, খ, গ এরকম আনসার করতেছেন, দরকার নাই তো ভাই। 3 নাম্বার আনসার করবেন আপনি। তাহলে 3-এর কত? 3-এর ক, 3-এর খ, 3-এর গ, এভাবে করে আনসার করেন, তাহলে আমাদের জন্য বুঝতে ইজি হবে। এই যেমন রাইসা আক্তার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি পুরোটাই বলেছেন রাইসা, যে এডুকেশন শব্দটি মূলত একটা ল্যাটিন শব্দ। তাহলে এই যে বিষয়টা, এডুকেশন শব্দটা একটা ল্যাটিন শব্দ, এই শব্দটাকে একটু সুন্দরভাবে বলতে হবে, ঠিক আছে, যে না এটা আনসার এরকম হবে। তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত পারবেন। ভেরি গুড, ভেরি গুড। ওকে, তাহলে আমরা জানি যে এই ল্যাটিন শব্দটা মূলত এডুকেয়ার অথবা এডুকেটাম থেকে এসেছে। হ্যাঁ, অনেকে বলেছেন স্যার এডুকেয়ার থেকে এসেছে। এডুকেয়ার, রাইট, এডুকেয়ার থেকে এসেছে। এডুকেয়ার শব্দটার অর্থই হচ্ছে কোনো কিছু লালন পালন করা, শিক্ষা দেওয়া, এগুলা, ঠিক আছে।
তো এডুকেয়ার থেকে বা কোনো কিছু অনুসন্ধান করা, বের করে আনা, এগুলো থেকে এসেছে, ঠিক আছে। আর আমরা যদি বলি যে মানে এক কথায় টু অ্যাক্ট মানে টু ট্রেনিং, এরকম টাইপের কিছু একটা, তাহলে আমরা যদি বলি এডুকেশন মূলত হচ্ছে শিক্ষা। এই শিক্ষা বা এডুকেশন শব্দটা লাতিন শব্দ, লাতিন বা ল্যাটিন শব্দ, এবং আমরা এটা এসেছে কোথা থেকে বলেন তো? এটা এসেছে এডুকেয়ার, অনেকের মতে এডু সিইআরই কেয়ার, অনেকের মতে এডু কেটাম, এটা থেকে এসেছে। এগুলো সবগুলোর একটাই নির্যাস যে কোনো কিছু অনুসন্ধান করা, ঠিক আছে, কোনো ট্রেনিং এর জন্য কোনো কিছু অনুসন্ধান করা, খোঁজা, বের করা, ঠিক আছে, শেখা, এগুলোকে বোঝায় এডুকেশন। খুব ইজি একটা প্রশ্ন, মাঝে মাঝে এই প্রশ্নগুলো তুলে দেয়। আজকের যে প্রশ্নগুলা, এগুলো কিন্তু রিসেন্টলি আমাদের আশেপাশে কয়েকদিনের মধ্যে অনেকগুলা চাকরির পরীক্ষাতে আসা প্রশ্নগুলোকে সমন্বিত করেই কিন্তু আজকের ক্লাসটা। সুতরাং ক্লাসের প্রত্যেকটা তথ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বুঝছেন, মনে করেন না যে এটা আজের একটা প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। এগুলো রিসেন্ট সময় 2025 সালে চাকরির পরীক্ষার এক একটা প্রশ্ন। কিন্তু ভালো হইতো যদি আপনাদেরকে এখানে পাশে দেওয়া হইতো যে কোনটা কোন জায়গা থেকে আসছে, এটা হয়তো আরো একটু বেশি ভালো হইতো। ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা এটা করব। তাহলে এটা ক্লিয়ার, এটা একটা ছোট, এটাতে এত বেশি বলার কিছু নাই। এটা আনসার হবে লাতিন। এটা কি হবে বলেন তো? লাতিন শব্দ এডুকেশন, যেটা এডুকেয়ার অথবা আমরা যদি বলি যে এডুকেটাম, এই শব্দ থেকে এসেছে, এডুকেটাম এই শব্দ থেকে এসেছে। আমরা পারবো কিনা ইনশাআল্লাহ? 3 নম্বর ডান কিনা বলেন? ছোট শব্দ, এটা এত বেশি প্যারা নেওয়ার দরকার নেই। লাতিন লাতিন লাতিন, 2 ডান 3 ডান, ভেরি গুড। তাহলে 3 নম্বর ডান। পরেরটাতে চলে যাচ্ছে আমরা। স্যারেরা দেখেন, আজন্তা গুহা চিত্র কোন যুগের নিদর্শন? কিরে, অপশনের সাথে তো মিল নাই। আচ্ছা, এটা আমরা প্রশ্নটা কেটে দিলাম। প্রশ্নটা ধরেন আমি এরকম বলি, যেমন ধরেন সানফ্লাওয়ার, 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 এই সানফ্লাওয়ার চিত্রকর্মটি কার? দেখি আনসার করেন। চিত্রকর্মটি কার? এটা ইনস্ট্যান্ট প্রশ্ন বানাই দিলাম আপনাদের। সানফ্লাওয়ার চিত্রকর্মটি কার? হয়তো বা এখানে অপশনে ভুল আছে, সবাই একটু বলেন। সবাই একটু বলেন স্যার, সানফ্লাওয়ার, এই সানফ্লাওয়ার চিত্রকর্মটি কার? কে বলতে পারবে? একটা প্রশ্ন দিয়ে দিলাম আপনাকে। সানফ্লাওয়ার চিত্রকর্মটি কার? এটা কিন্তু কার হবে বলেন, আমি উত্তর বলে দিচ্ছিলাম যদিও, যাই হোক একটু আনসার করেন। সানফ্লাওয়ার চিত্রকর্মটি কার? এটা কি ভিনসেন্ট ভ্যান গনের, নাকি এটা কি লিওনার্দো দা ভিঞ্চির, নাকি মাইকেল এঞ্জেলা, নাকি পাবলো পিকাসো? কি হবে বলেন? সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার। কে বলতে পারবে? মুরব্বীরা দ্রুত বলেন। অলরেডি আমাদের সাথে এতগুলো স্টুডেন্ট যুক্ত আছেন, ঠিক আছে, এতগুলো স্টুডেন্ট যুক্ত আছেন, কিন্তু আমাদের মাত্র 30টা শেয়ার হয়েছে। এটা কি হইলো? এটা কি একদম হইলো? এটা তো হইলো না। সবাই একটু বলেন প্রিয় শিক্ষার্থীরা, সানফ্লাওয়ার চিত্রকর্মটি কার? কে বলতে পারবে? ভেরি গুড, ভেরি গুড, 2-1 জন পেরেছে। ভেরি গুড, সানফ্লাওয়ার, ভিনসেন্ট ভ্যান গগ। ভেরি গুড, 2-3 জন আনসার করেছে ভিনসেন্ট ভ্যান গগ। আমরা জানি যে এই যে ভিনসেন্ট ভ্যান গগ, ভিনসেন্ট ভ্যান গগ, এই ভিনসেন্ট ভ্যান গগ তিনি কিন্তু 1888 সালে একটা খুবই সুন্দর একটা সূর্যমুখীর আকৃতির একটা বিখ্যাত চিত্র তিনি লিখেছিলেন, যেটাকে মূলত সানফ্লাওয়ার নাম দেওয়া হয়েছিল। সানফ্লাওয়ার আমার খুবই সুন্দর এবং পছন্দের একটা ফুল হচ্ছে সানফ্লাওয়ার বা সূর্যমুখী। এই সূর্যমুখীর তোড়া এঁকেছিলেন তিনি, এবং তিনি এটার জন্য খুবই প্রসিদ্ধ হয়েছিল, এবং তিনি এটার মাধ্যমে অনেকগুলো সিরিজ এঁকেছিলেন, যেটাকে বলা হয় ভিনসেন্ট ভ্যান গগ। আচ্ছা বলেন তো, তিনি কোন দেশের ছিলেন? কে বলতে পারবে? এটা তো আপনারা আনসার করলেন, কে বলতে পারবে? এই তো, ভেরি গুড, অনেকেই আনসার করেছেন আপনারা। কিন্তু বলেন যে এই ভিনসেন্ট ভ্যান গগ, আনসার হবে এটা, কিন্তু তিনি কোন দেশের ছিলেন? কোন দেশ, কোন দেশের ছিলেন বলেন মুরব্বীরা, দ্রুত বলে ফেলেন। ভিনসেন্ট ভ্যান গগ, রত্না রাইট আনসার, ঘোষ রাইট আনসার, তারপরে আমাদের সাথে আছে ফাহমিদা ফারাজ রাইট আনসার, আফরোজ জামান রাইট আনসার। আমার এখানে কি আস্তে আস্তে আসতেছে নাকি? মৌমিতা রাইট আনসার, আফরিন রাইট আনসার, আনিকা তাবাসসুম, ওকে, তাহমিনা, তারপর রাখি, কনা, তারপর হচ্ছে ইয়াসির আরাফাত, তারপর হচ্ছে রেজওয়ান আলী, সবাই রাইট আনসার, মাশাআল্লাহ। বলেন, ভিনসেন্ট ভ্যান গগ 1828 সালে করেছিল এই সানফ্লাওয়ারটা, কিন্তু এই সানফ্লাওয়ারের যে রচয়িতা ভিনসেন্ট ভ্যান গগ কোন দেশের? তিনি ছিলেন মূলত ডাচ। আমরা ডাচ মানে কাদের বুঝি? নেদারল্যান্ডস, নেদারল্যান্ডস, নেদারল্যান্ডসের আদিবাসী ছিলেন তিনি, নেদারল্যান্ডস। তাহলে নেদারল্যান্ডসের আদিবাসী ভিনসেন্ট ভ্যান গগ, এটা থেকে একটু মাথায় রাখবেন।
তাহলে মুরব্বীরা এতটুকু পর্যন্ত পারা যাবে কিনা? এটা কি কোনো কঠিন প্রশ্ন? এটা তো আমি আরো ইজি করে দিলাম আপনাদের। বলেন, এটা কি কোনো কঠিন প্রশ্ন না? পারবো ইনশাল্লাহ এরকম প্রশ্ন আসলে? বলেন। মাঝে মাঝে এমন হয় পরীক্ষার প্রশ্নের সময় যে আমি প্রশ্ন জানি না, কিন্তু উত্তর দেখার পরে বা অপশন দেখার পরে আমার আনসারটা মিলে যায় বা আমার প্রশ্নতে আমার মাথায় চলে আসে যে আমি এটা পড়ছিলাম কোথাও না কোথায়। আপনাদের সাথে এরকম হয় না প্রায় সময়? অনেকে বলেছেন ইতালি, অনেকে বলছেন ফ্রান্স। আহারে, মূলত তিনি নেদারল্যান্ডসের বিখ্যাত চিত্রকর ভিনসেন্ট ভ্যান গগ। ঠিক আছে, ওকে। আপনারা যারা ইতালি বলতেছেন, ইতালিতে লিওনার্দো দা ভিঞ্চি জন্মগ্রহণ করেছে। লিওনার্দো দা ভিঞ্চি, যার ছিল মোনালিসা। ঠিক আছে, দ্য মোনালিসা। এই যে লিওনার্দো দা ভিঞ্চি, তিনি কোথাকার ছিলেন বলেন তো? তিনি ছিলেন ইতালির ছিলেন তিনি। তাহলে ইতালির ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। চলেন একটু ওর সম্পর্কে একটু পড়াশোনা করে আসি। লিওনার্দো দা ভিঞ্চি, লিওনার্দো দা ভিঞ্চি। এই লিওনার্দো দা ভিঞ্চি তিনি কিন্তু ছিলেন ইতালিতে জন্মগ্রহণ করে। ইতালিতে জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত যে নিদর্শন বা বিখ্যাত যে চিত্রকর্ম, তার মধ্যে সর্বপ্রথমটা লিখে দিচ্ছি আমি, সবাই একটু খাতায় লিখে নিয়েন। বিখ্যাত চিত্রকর্মটা কি? একটা হচ্ছে মোনালিসা। আচ্ছা, মোনালিসা দেখেন না এমন কেউ আছেন? তাহলে আমরা কেন তাকে বিখ্যাত বলবো না? মোনালিসা ওই যে একটা মেয়ের যে ছবি, যদিও হচ্ছে ছবিটা খুব ভালো এঁকেছে, তিনি খুবই সুন্দর এঁকেছে মোনালিসা। তাহলে বলেন, মোনালিসা যে চিত্রকর্ম, এই চিত্রকর্মের রচয়িতা কে বা চিত্রকর্মের চিত্রকর কে? তার নাম হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি, যিনি ইতালিতে জন্মগ্রহণ করেছিল, ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেছিলেন তিনি। এতটুকু পর্যন্ত কি পারবেন কিনা? ভেরি গুড। ইতালি। তাহলে আশা করছি পারবো আমরা এটা। ইতালিতে তিনি জন্মগ্রহণ করেছিল, ইতালির ফ্লোরেন্স শহরে। ফ্লোরেন্স একটা বিখ্যাত শহর, ইতালির ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন তিনি। মোনালিসা করেন তিনি। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা দেখেছি যে মেডোনা করেছিলেন তিনি, মেডোনা অফ ফ্লোরেন্স, এই ধরনের গ্রন্থগুলো তিনি লিখেছিলেন। তাহলে আশা করছি এগুলো সবাই পারবেন। মেডোনা, তারপর আমরা যদি বলি যে মেডুসা নামের একটা খুবই গুরুত্বপূর্ণ চিত্রকর্ম করেছিলেন তিনি। এখন কথা হচ্ছে পরীক্ষার হলে আমরা অনেকগুলো চিত্রকর্ম আসে, চিত্রকর্ম ভুলে যাই। যেমন ধরেন এই যে মেডুসা, তারপর ধরেন আমরা যদি বলি যে মোনালিসা, এই যে বিষয়গুলা পরীক্ষার হলে মনে রাখার টেকনিকটা কি বা আমার কিভাবে মনে থাকবে? আপনি যখন চিত্রশিল্পী পড়বেন, প্রতিদিন একটা টপিক পড়লে ওই টপিকটা একটু ভালো করে পড়বেন। আমরা কি করি, একবার এখান থেকে, আরেকবার ওখান থেকে, আরেকবার ওখান থেকে, দরকার নাই। আমি আগে পড়াশোনার সময় মাথায় সেট করে নেব যে আমি আজকে চিত্রশিল্পী নিয়ে পড়াশোনা করব। আজকে আমি একটু মুডই থাকবো অন্যরকম, নিজেকে একটু আর্টিস্ট মাথায় রাখবেন। ধরেন আজকে আমি এই টপিকটা শেষ করবো, সে টপিকটার নাম কি? টপিকটার নাম হচ্ছে যুদ্ধ। তাহলে আমাকে একদম যুদ্ধ টাইপের একটা ভাইবে থাকতে হবে। তখন দেখবেন যে আপনি ওই জিনিসটাতে প্রচুর পরিমাণে ঢুকে যেতে পারবেন এবং কনটেক্সটে ঢুকে যেতে পারবেন। কিন্তু আপনারা যখন একটু মানে মুখস্থ করবেন, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে মুখস্থ করাটা একটু টাফ হয়ে যাবে। তাহলে মেডুসা, মোনালিসা এগুলো কে লিখেছে? এগুলো লিখেছে বা দুঃখিত, মানে এগুলোর চিত্রকর হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। পরের প্রশ্নে চলে আসি। বেলফোর ঘোষণা, এটা যদি একটা রাষ্ট্র ব্যবস্থা বা ধর্মের সাথেও কানেক্টেড, যদিও বেলফোর ঘোষণা কোন রাষ্ট্রের প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত? এটা 2025 সালের একটা প্রশ্ন এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বেলফোর ঘোষণা, একটু আনসার করতে থাকেন, আমি একটু দেখি। আর বেলফোর ঘোষণা সম্পর্কে একটু বলে দেই। বেলফোর ঘোষণার মূলত হয়েছিল 1917 সালে। 1917 সালে এই ঘোষণা প্রদান করেছিল কে? ঘোষণাটা দেন কে? ঘোষণা দেন ব্রিটিশ পররাষ্ট্র সচিব, তার নাম হচ্ছে আর্থার জেমস বেলফোর। তাহলে ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোর তিনি কিন্তু এই ঘোষণাটা দিয়েছিলেন। এবং আমরা জানি এই ঘোষণাটা মূলত হচ্ছে একটা ইহুদি রাষ্ট্র গঠনের প্রস্তাব হচ্ছে, এটা প্রস্তাব অথবা ঘোষণা। তাহলে একটা ইহুদি রাষ্ট্র গঠন করা হবে প্রথম বিশ্বযুদ্ধের পরে।
তো এই যে একটা ঘোষণা দিয়ে দিল, ওই সময়টাতে ব্রিটিশ পররাষ্ট্র সচিব ছিলেন তিনি, তার নাম ছিল আর্থার জেমস বেলফোর, এবং এটাই মূলত পৃথিবীর ইতিহাসে বেলফোর ঘোষণা নামে পরিচিত। ভেরি গুড, সেতু রাইট আনসার, আফিয়া রাইট আনসার, মাশাআল্লাহ। এই তো দেখছেন, একটা জিনিস কি খেয়াল করছেন প্রিয় ভাইয়েরা, একটা জিনিস একটু মাথা ঠান্ডা করে খেয়াল করেন তো, যেটা কঠিন প্রশ্ন আমরা আলোচনা করি দেখবেন এবারে সবাই ভুল করে, যেটা ইজি প্রশ্ন আলোচনা করি সবাই পারে। এর মানে কি, আমরা সবাই একই জায়গায় লোক। এখান থেকে যারা একটু ভালো করে পড়াশোনা করবে তারা এগিয়ে যাবে, আর যারা এভারেজ পড়াশোনা করবে তারা এখানে থেকে যাবে। তাহলে আপনি কিন্তু এমন না যে আপনি খুব কম পারেন, আপনি একটা ভালো পজিশনে আছেন, আর একটু কষ্ট করলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলেন আমরা যদি বলি যে বেলফোর ঘোষণা, এই বেলফোর ঘোষণা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? 1917 সালে এই ঘোষণা দিয়েছিল ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোর। ঠিক আছে, এই বেলফোর ঘোষণা দেওয়ার পিছনে কিন্তু একটা সুন্দর ইতিহাস আছে। আপনারা কি ইতিহাসটাকে জানতে চান কিনা বলেন? যদি জানতে না চান তাহলে আমরা নেক্সট এমসিকিউতে চলে যাব, আর যদি জানতে চান তাহলে বেলফোর ঘোষণার পিছনে ইতিহাসটা আপনাদের সাথে শেয়ার করব। বলেন, যদি জানতে চান তাহলে বলেন ইয়েস, আর না চাইলে বলেন নো। নো বললে আমি চলে যাব সামনেরটাতে, আর ইয়েস বললে আমি এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবো 2-3 মিনিটে, এটার ইতিহাসটা একটু বুঝাই দেবো আপনাদেরকে। এগুলো মাঝে মাঝে আপনাদের রিটেনে চলে আসে, কোনো একটা পার্টিকুলার জব সেক্টরে রিটেনে আসে, তখন রিটেনে কিন্তু লিখতে হবে, তখন আপনাদের এইগুলো জানা দরকার। যাই হোক, এটা ডিপেন্ড করে। বলেন আপনারা কি এটা কি জানতে চান কি চান না, ইতিহাসটা কি জানতে চান কিনা? তাহলে আনসারটা কি হবে? বেলফোর ঘোষণা কোন রাষ্ট্র? ইহুদি রাষ্ট্র। তো এটাই, এটা যদি আমরা রাষ্ট্র হিসেবে মানি না, এটা কোনো রাষ্ট্র না, বাদ, এটা হলো দুষ্ট। ঠিক আছে, আচ্ছা। ফিরোজা বেগম বলেছে জানতে চাই, সামান্তা বলেছে ইয়েস জানতে চাই। আচ্ছা, জানতে চাই। মৌমিতা বলেছে জানতে চাই। আচ্ছা, যেহেতু জানতে চাই বলেছেন, চলেন একটু বলি বিষয়টা। বিষয়টা হচ্ছে কি, ওই সময় আমরা জানি যে চলতেছে প্রথম বিশ্বযুদ্ধ, সময়টা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ, এই প্রথম বিশ্বযুদ্ধের সময় দুইটা পক্ষ হয়ে যায়, একটা হচ্ছে অক্ষ শক্তি, আর আরেকটা হচ্ছে মিত্র শক্তি। মাথায় রাখবেন, পুরো পৃথিবীতে দুইটা বিশ্বযুদ্ধ হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যারা জয়লাভ করবে তারা হচ্ছে মিত্র শক্তি, আর যারা হেরে যাবে তারা হচ্ছে অক্ষ শক্তি। অক্ষ শক্তিতে কারা ছিল? জার্মানি ছিল, মানে বড় পাওয়ার গুলা বলতেছি, জার্মানি ছিল, এবং হচ্ছে অটোমান সাম্রাজ্য ছিল। অটোমান সাম্রাজ্য ছিল। আর ওই পাশে মিত্র শক্তিতে কারা ছিল? মিত্র শক্তির প্রধান হাতিয়ার ছিল ব্রিটিশরা সবচেয়ে বেশি যুদ্ধ করেছে। ব্রিটিশদের সাথে ছিল ফ্রান্স, ছিল ইউএসএ, ছিল রাশিয়া। ঠিক আছে, রাশিয়া, এগুলো সবগুলোই ছিল। এখন কথা হচ্ছে ঝামেলাটা কোথায় বাঁধে, বা ঝামেলাটা শুরু হয়েছে কোথা থেকে? দেখেন, একটু শর্ট করে বুঝাই। এটা মনে করেন হচ্ছে তুরস্ক, বা যেটাকে আমরা অটোমান সাম্রাজ্য বলতে পারি। এই অটোমান সাম্রাজ্যের তৎকালীন সময়ে যিনি নেতা ছিলেন তার নাম ছিল হামিদুন নামে ডাকা হইতো, হামিদুস। এই হামিদের কাছে গেলেন ইহুদিদের জাতির পিতা খ্যাত থিওডর হার্জল। এই থিওডর হার্জলকে কি নামে ডাকা হয়? এই থিওডর হার্জলকে বলা হয় ইহুদি জাতির পিতা, থিওডর হার্জল। তার একটা বিখ্যাত গ্রন্থ আছে, গ্রন্থের নাম হচ্ছে ডের জুডেন স্টেট। এটা হচ্ছে থিওডর হার্জলের গ্রন্থ। থিওডর, আমি হার্জলটা লিখে রাখি, হার্জল। তাহলে ইহুদিদের অর্থাৎ ইসরায়েলের জাতির পিতা থিওডর হার্জল, যার গ্রন্থের নাম হচ্ছে ডের জুডেন স্টেট। ডের মানে হচ্ছে দা, জুডেন মানে হচ্ছে জুইশ বা ইহুদি, আর স্টেট মানে হচ্ছে স্টেট বা রাষ্ট্র। তাহলে জার্মান ভাষায় লেখা এই ডের জুডেন স্টেট মানে হচ্ছে একটা ইহুদি রাষ্ট্রের কথা বলেছিল এই থিওডর হার্জল। এখন আপনাদেরকে কনটেক্সটে নিয়ে আসি, একটু ভালো করে ঠান্ডা মাথায় বুঝেন। প্রথম বিশ্বযুদ্ধ যখন চলতেছে, তখন এই অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী একটা অঞ্চল ছিল অটোমানরা। এরা ছিল সবচেয়ে শক্তিশালী, কারণ তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ উপাদান ছিল যেটাকে আমরা বলি গ্লিসারিন। আপনারা গ্লিসারিন দেখেন না? এই যে হাতে পায়ে যখন শীতের সময়, বর্তমান সময় হাতে পায়ে যখন আপনি গ্লিসারিন দেন, দেখবেন এটা উষ্ণ হয়ে যায়, গরম হয়ে যায় হাতটা। তো এই গ্লিসারিনের উৎপত্তি ছিল অটোমানদের কাছে। তারা ব্রিটিশদেরকে রপ্তানি করত। কিন্তু ধরেন আমার সাথে আপনার যুদ্ধ, আমি কি আমার সব অস্ত্র আপনাকে দিব যে ভাই মারেন আমারে? এটা তো কোনো সময় সম্ভব না। তো তারা গ্লিসারিন দেওয়া বন্ধ করে দিল ব্রিটিশদেরকে, যে কারণে তারা কিন্তু কোণঠাসায় পড়ে গেল, এবং তাদের প্রথম বিশ্বযুদ্ধে একটা খারাপ অবস্থানে চলে এসেছিল।
পরবর্তীতে কি হলো, পরবর্তীতে আমরা দেখেছি যে ব্রিটিশদেরকে সাহায্য করার জন্য এবং অটোমানদেরকে পরাজিত করার জন্য এই গ্লিসারিন নামের যে পদার্থটা আছে এটার বিপরীতে একজন ইহুদি বিজ্ঞানী নাম, তার নাম ছিল চাইম ওয়াইজম্যান। এই চাইম ওয়াইজম্যান আইসোটোন তৈরি করে দিল। আইসোটোন বললো যে ভাই এবার মারেন। কিন্তু কথা আছে, আপনারা ব্রিটিশদেরকে আইসোটোন কিন্তু এমনি এমনি দেয় নাই। ইহুদিরা বলে দিছে যদি এই যুদ্ধে জয়লাভ করেন আইসোটোনের মাধ্যমে, আইসোটোনের সহায়তায়, তাহলে ইহুদিদের জন্য একটা দেশ দিতে হবে। কাকে বলছে? ব্রিটিশদেরকে বলছে। ব্রিটিশরা তখন হেরে যাচ্ছিল, তো তারা বললো যে আরে একটা দেশ ওদেরকে দিয়ে দিলাম, ছোটখাটো একটা দেশ, সমস্যা তো নাই, আমার তো বিশাল বড় উপনিবেশ আছে, কিন্তু হেরে গেলে তো আমার উপনিবেশ সব ভেঙে যাবে। তো যে কারণে ব্রিটিশরা তাদের প্রস্তাবে রাজি হয়ে গেল এবং পরবর্তীতে যখন 1917 সালের দিকে তাদের জয় মানে একদম কাছে, নভেম্বরের মাসে তারা কি করলো, ব্যালফোর ঘোষণা দিয়ে দিল যে ঠিক আছে যাও, ইহুদিদেরকে একটা রাষ্ট্র দিয়ে দেব, যেটাই পৃথিবীর ইতিহাসে ব্যালফোর ঘোষণা নামে কানেক্টেড বা পরিচিত। তাহলে বুঝতে পারছেন কিভাবে এটা হয়েছে? কারণ ইহুদিরা সাহায্য করেছিল ব্রিটিশদেরকে আইসোটোন নামের পদার্থ দিয়ে, আর মানে অটোমানরা গ্লিসারিন দিতে কি করেছিল, অস্বীকৃতি জানিয়েছিল। এজন্য অটোমানকে ভেঙে চুরে ছোট্ট একটা রাষ্ট্র তৈরি করা হলো, যেটার নাম হচ্ছে তুরস্ক। আর এখন দেখেন, মনে করেন মঈন স্যারের আগে অনেক শক্তি ছিল, এখন মঈন স্যার বুড়া হয়ে গেছে, আমার শক্তি কমে গেছে, তাহলে আমাকে রুগ্ন বা রোগা মানুষ বলবে। ঠিক তেমনি ভাবে অটোমান বিশাল একটা সাম্রাজ্য ছিল, এটাকে ভেঙে ছোট্ট করে দেওয়া হয়েছে। এজন্য অটোমান সাম্রাজ্যটাকে ভেঙে যেহেতু তুরস্ক করে দেওয়া হয়েছে, এই তুরস্ককে বলা হয় ইউরোপের রুগ্ন মানুষ। কথাগুলো কি বুঝতে পেরেছেন প্রিয় স্যারেরা? সবাই কি বুঝতে পারছেন প্রিয় স্যারেরা? সবাই একটু বলেন কনটেক্সট কি বুঝতে পারছেন কিনা, পারা যাবে কিনা ইনশাল্লাহ। তাহলে একটা গ্লিসারিন দেখেন কিভাবে হয়ে গেল, ঠিক আছে? একটা গ্লিসারিন দিয়ে কিন্তু একটা রাষ্ট্র হয়ে গেল, আর আমরা এই গ্লিসারিন শুধু ব্যবহারই করি। তাহলে একটা গ্লিসারিন থেকে একটা রাষ্ট্র উৎপন্ন হয়ে গেল। তাহলে মুরব্বীরা চলেন, সবাই পারবো আশা করি, সবাই বলেন ডান। ডান বলেই পারবো, বুঝতে পারছি বলেন। পরেরটাতে চলে যাচ্ছি। বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশিলা। তক্ষশিলা যদি একটা ইউনিভার্সিটি টাইপের, একটা বিহার টাইপের, এই তক্ষশিলাটা কোথায় অবস্থিত বলেন? বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশিলা কোথায় অবস্থিত? এটা কি নেপালে? কোথায়? ইসরায়েল একটা ভাইরাস। ভেরি গুড, ভেরি গুড। জি স্যার পারবো ইনশাল্লাহ। জি স্যার পারবো। ইয়েস স্যার, ভেরি গুড, মাশাল্লাহ। এরকম প্রত্যেকটা বিষয়ের খুব সুন্দর ইন্টারেস্টিং ইতিহাস আছে। ইতিহাস থেকে ডিপ থেকে পড়ার সময়, যদিও যারা 2 তারিখে পরীক্ষা দিবেন তাদের জন্য সময় নাই, তারপরেও এই জিনিসগুলো সম্পর্কে জানলে আমরা পারিপার্শ্বিক অনেকগুলো টপিক থেকে আনসার করতে পারবো। কেমন? ইউরোপের রুগ্ন মানুষ হচ্ছে তুরস্ক। আজু রাইট আনসার, ইনশাল্লাহ পারবো অবশ্যই। সবাই মুরব্বীরা একটু বলেন 6 নম্বরটা আনসার করেন। 06 একটু আনসার করেন। বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশিলা কোথায় অবস্থিত? পাকিস্তান। জান্নাতুল ফেরদাউস বলেছেন পাকিস্তান, মাশাআল্লাহ। রেজওয়ান আলী আনসার করেছেন পাকিস্তান, ভেরি গুড। সোহান শেখ আনসার করেছে পাকিস্তান। এই তো হচ্ছে তো, ভেরি গুড। তক্ষশিলা যাকে বলে ট্যাক্সিলা, ইংরেজিতে বলে ট্যাক্সিলা বা তক্ষশিলা। এই তক্ষশিলা আমরা জানি পাকিস্তানের রাওয়ালপিন্ডি। তক্ষশিলা ইংরেজিতে এটাকে কি বলে জানেন? বলে ট্যাক্সিলা। এই ট্যাক্সিলা বা তক্ষশিলা, এই তক্ষশিলা পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলার একটা জেলা আছে পাকিস্তানের, রাওয়ালপিন্ডি। এই রাওয়ালপিন্ডি জেলার জেলায় অবস্থিত, ঠিক আছে? অবস্থিত ইসলামাবাদের কাছাকাছি, প্রায় 30 থেকে 32 কিলোমিটার আমার ডিস্টেন্স ইসলামাবাদ থেকে সে তক্ষশিলা বা ট্যাক্সিলা। এই ট্যাক্সিলা থেকে একটু ভালো করে পড়বেন, যেটা মূলত হিন্দু বৌদ্ধের জন্য একটা বাণিজ্যিক প্রধান কেন্দ্র ছিল। মূলত ওই সময়টাতে হিন্দু বৌদ্ধরা ওই অঞ্চলে বাণিজ্য করতো, শিক্ষার কেন্দ্র নামে কিন্তু ছিল। আশা করছি আপনারা পারবেন। ট্যাক্সিলা। তাহলে বলেন পাকিস্তানের পাঞ্জাব যে প্রদেশ আছে সেই পাঞ্জাব প্রদেশের কোন জেলাতে অবস্থিত? রাওয়ালপিন্ডিতে অবস্থিত।
তাহলে এটা একটু মাথায় রাখতে পারেন। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত। এটা কোন প্রদেশ? পাঞ্জাব প্রদেশ। পাঞ্জাব, পাঞ্জাব, কিন্তু পাঞ্জাব প্রদেশ। তাহলে পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডিতে অবস্থিত ট্যাক্সিলা বা তক্ষশিলা, ট্যাক্সিলা অথবা তক্ষশিলা। এই যে ট্যাক্সিলা অথবা তক্ষশিলা, এই কনটেক্সটটা যেটা, এটা ভারতেও হবে না, নেপালেও হবে না, আনসার হবে পাকিস্তানে, চীনেও হবে না। আমরা জানি যে পঞ্চম অথবা ষষ্ঠ শতক, এই পঞ্চম অথবা ষষ্ঠ শতকে বৌদ্ধ ধর্মের একটা বাণিজ্য কেন্দ্র, বাণিজ্য প্লাস শিক্ষা কেন্দ্র ছিল। এটা শিক্ষা কেন্দ্র ছিল, প্রাচীন নগরী ছিল এই তক্ষশিলা। তাহলে মুরব্বীরা এতটুকু পর্যন্ত পারবে কিনা? রাওয়ালপিন্ডিতে, ভেরি গুড। পাকিস্তানে ভেরি গুড। 6 গ হবে মুহিত স্যার, রাইট আনসার। রেখামণি রাইট আনসার, মাশাআল্লাহ। আপনারা সবাই তো পাস, আপনারা সবাই পাস প্রো ম্যাক্স। ওকে, তক্ষশিলা, ভেরি গুড। তাহলে আশা করছি এটা পারবেন। এই ধরনের প্রাচীন স্থাপত্য থেকে প্রশ্ন আসলে আনসার করে ফেলবেন। আর এখন কেন জানি একটু পাকিস্তান থেকে প্রশ্ন বেশি আসতেছে, আই ডোন্ট নো ওয়াই, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস। দেখেন, আল আকসা মসজিদ অবস্থিত নিম্নলিখিত শহরে। 7 নম্বরটা একটু আনসার করে ফেলেন। 7 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আল আকসা মসজিদ, আমাদের প্রাণের স্পন্দন আল আকসা মসজিদ। এই আল আকসা মসজিদটা কোথায়? প্রিয় স্যারেরা সবাই একটু বলেন, আল আকসা মসজিদটা কোথায়? আল আকসা মসজিদ সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আল আকসা মসজিদটা কোথায় অবস্থিত? একটা একটা করে আনসার করি। দেখেন, আমরা জানি এটা কি কায়রো, এটা কি বাগদাদ, এটা কি জেরুজালেম, নাকি তেহরান? ইরানের রাজধানী হচ্ছে তেহরান, ইরাকে আছে বাগদাদ, মিশরে আছে কায়রো, ফিলিস্তিনে আছে জেরুজালেম। মূলত এই আল আকসা অবস্থিত জেরুজালেমে। জেরুজালেম। এখন দেখেন, এই জেরুজালেমে কি আছে? প্রথমত জেরুজালেমে মুসলিম ধর্মের কি আছে? দেখেন, মুসলিম ধর্মাবলম্বীদের জন্য কেন গুরুত্বপূর্ণ এটা? মুসলিম ধর্মাবলম্বীদের জন্য হযরত ঈসা আলাইহিস সালাম থেকে, মানে সর্বাধিক নবী রাসূল এসেছে কিন্তু এই জেরুজালেম অঞ্চলে, তাদের জন্মগ্রহণ হয়েছে। হ্যাঁ, তাহলে নবী রাসূলদের জন্ম হয়েছে প্রথমত একটা কারণ। পাশাপাশি মুসলমানদের প্রথম কিবলা খ্যাত আল আকসা এখানে অবস্থিত। আল আকসা এখানে অবস্থিত। আমরা যদি বলি ডোম অফ দ্য রক, এই ডোম অফ দ্য রক, যেটাকে আমরা কুব্বাতুস সাখরা নামে ডাকি, কুব্বাতুস সাখরা। তাহলে ডোম অফ দ্য রক অথবা কুব্বাতুস সাখরা, এই কুব্বাতুস সাখরা কোথায় অবস্থিত? এটা কিন্তু জেরুজালেমে অবস্থিত। আপনারা মাঝে মাঝে এরকম দেখেন হয়তোবা যে একটা বড় একটা গম্বুজ আছে, ঠিক আছে, এই গম্বুজের পাশে এরকম মিনার আছে, ঠিক আছে, এরকম মিনার দিয়ে একটা মানে একটা মসজিদের মতো আছে। তো এই যে মসজিদের মতো যেটা দেখেন, এটা সত্যিকার অর্থে কিন্তু এটা কিন্তু আল আকসা না, এটা হচ্ছে ডোম অফ দ্য রক। দেখবেন যে একটা সোনালী কালারের গম্বুজ, সবাই মনে করবে আরে গম্বুজ তো ঠিক আছে, মানে মসজিদ হয়তো বা ভালো আছে, সুরক্ষিত আছে, কিন্তু আমাদেরকে এটা দেখিয়ে দেখিয়ে ওরা কিন্তু ধ্বংস করতেছে আমাদের আল আকসা মসজিদটাকে তিলে তিলে। তাহলে এই যে আল আকসা যে মসজিদটা আছে, আল আকসা মসজিদটা এটা ঠিক অপোজিটে, এটাকে বলা হয় ডোম অফ দ্য রক। ডোম শব্দের অর্থ হচ্ছে মিনার, আর রক মানে হচ্ছে এটা নিচে একটা পাথর আছে, যে পাথর থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু মিরাজে গিয়েছিলেন আল্লাহর সাথে দেখা করতে। এবং মানে এটা বলা হয় যে সে পাথরের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য রেখেছিলেন, ইসমাইল আলাইহিস সালামকে। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জন্যই সেটাকে ডোম অফ দ্য রক বা কুব্বাতুস সাখরা নামে ডাকে। এই জেরুজালেম থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে। দেখেন, ইহুদিদের কি আছে? ইহুদিরা কেন বলে যে মূলত এটা আমাদের? প্রথমত ইহুদিদের এখানে আছে থার্ড টেম্পল। এই থার্ড টেম্পলের যে এরিয়াটা, এটাই মূলত আল আকসার এরিয়া, যেটা তারা ভাঙতে চায়। পাশাপাশি তাদের আছে ওয়েলিং ওয়াল, তাদের আছে ওয়েলিং ওয়াল। একটা দেখবেন একটা সাদা ওয়াল আছে, সেটাতে ধরে তারা মন্ত্র পড়ে, আর সেখানে তারা কি করে? তাদের উপাসনা করে। এটাকে বলা হয় ওয়েলিং ওয়াল। তাহলে ইহুদিদের জন্য, মুসলমানদের জন্য এবং খ্রিস্টানদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খ্রিস্টানদের জন্য কি কি আছে স্যার বলেন? আচ্ছা,
আমরা একটু বলি যদি যে মুসলমানদের পরে, ইহুদিদের পরে খ্রিস্টানদের জন্য কি কি গুরুত্বপূর্ণ বিষয় আছে, কেন খ্রিস্টানরাও চায় সেখানে আধিপত্য বজায় রাখতে এবং ইসরায়েলকে সবসময় ক্ষমতায় দেখতে চায় কেন তারা। খ্রিস্টানদের প্রথমত যীশু খ্রিস্ট যেটা তারা বিলিভ করে, অর্থাৎ আমাদের জন্য যে আমরা যাকে বিলিভ করি ঈসা আলাইহিসসালাম হিসাবে, তারা ভিন্ন অর্থে বিলিভ করে যীশু খ্রিস্ট। এই যীশু খ্রিস্ট তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিল কোথায় বলেন তো? এই জেরুজালেমের বেথেলহাম শহরে, বেথেলহামে জন্মগ্রহণ করেন এবং তাকে যেখানে ক্রুশবিদ্ধ করা হয়, এরকম ক্রুশবিদ্ধ করা হয়, এই ক্রুশবিদ্ধ করা হয়েছিল একটা পাহাড়ে যেটার নাম হচ্ছে অলিভ পর্বত। এই অলিভ পর্বত কিন্তু এখানে অবস্থিত কোথায়? জেরুজালেমে। পাশাপাশি খ্রিস্টান ধর্মের একটা খুবই গুরুত্বপূর্ণ চার্চ সেখানে আছে, সেটার নাম হচ্ছে নেটিভিটি চার্চ। তাহলে নেটিভিটি চার্চ কোথায় অবস্থিত? নেটিভিটি চার্চ অবস্থিত জেরুজালেমে। তাহলে জেরুজালেম সম্পর্কে ক্লিয়ার কিনা সবাই বলেন মুরব্বীরা? পবিত্র ভূমি বলা হয় জেরুজালেমকে। কি বলা হয়? পবিত্র ভূমি বলা হয়। পবিত্র ভূমি বলা হয় জেরুজালেমকে। ভেরি গুড। 3 ধর্মের পবিত্র স্থান। ভেরি গুড। ওকে, ভেরি গুড, মাশাআল্লাহ, ভেরি গুড। তাহলে আশা করছি পবিত্র ভূমি বলা হয় জেরুজালেমকে। এগুলো সবগুলো আপনারা পারবেন, এটা নিয়ে কোনো ধরনের কনফিউশন নাই। ওকে, অনেক ধন্যবাদ, সবাই ক্লিয়ার। পরের প্রশ্নে চলে যাচ্ছি প্রিয় স্যারেরা। জেরুজালেম ক্লিয়ার। খুবই গুরুত্বপূর্ণ আরেকটা গ্রন্থ নিয়ে প্রশ্নটা কি দেখেন? হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়া হবে এটা, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। কে লিখেছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম? এটা কি আব্দুল কালাম আজাদ? এটা কি মাওলানা আকরাম খান? এটা কি মহাত্মা গান্ধী লিখেছে নাকি জওহরলাল নেহরু? কে লিখেছে বলেন? ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ভারতের মিসাইল ম্যান খ্যাত, খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় স্যারেরা বলেন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম কে লিখেছে? তাকে কিন্তু ভারতের মিসাইল ম্যান বলা হয়। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ইন্ডিয়া উইন্স ফ্রিডম কে লিখেছে? মুরব্বি দ্রুত আনসার করতে হবে। এটা কি হবে? মাওলানা আকরাম খান নাকি আবুল কালাম আজাদ নাকি মহাত্মা গান্ধী? কে লিখেছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম? আচ্ছা, এটা কিন্তু একটা অটোবায়োগ্রাফি, ঠিক আছে? এটা কিন্তু ভালো করে পড়তে হবে। সবাই রাইট আনসার করেছেন, সাবাস। মাওলানা বা আব্দুল কালাম আজাদ, ঠিক আছে, অনেকে রাইট আনসার করেছে। ভেরি গুড। এটা একদম ইজি, ঠিক আছে? এটা সবাই ইজি, আপনারা সবাই জানেন। ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটা হচ্ছে আব্দুল কালাম আজাদ। আব্দুল কালাম আজাদ কিন্তু লিখেছেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটা লিখেছে আব্দুল কালাম আজাদ। কে লিখেছে? আব্দুল কালাম আজাদ। আরেকজন আছে আব্দুল কালাম, যিনি ছিলেন ভারতের প্রেসিডেন্ট। দ্য উইংস অফ ফায়ার লিখেছিলেন তিনি, দ্য উইংস অফ ফায়ার। আবুল কালাম আজাদ স্যার, ভেরি গুড। আবুল কালাম আজাদ, ঠিক আছে? আমার আব্বুর নাম হচ্ছে আবুল কালাম আজাদ, যদিও। আবুল কালাম আজাদ, অনেক ধন্যবাদ, ভেরি গুড। আবুল কালাম আজাদ, সবাই রাইট আনসার, মাশাআল্লাহ। তাহলে আমরা অলরেডি গ্রন্থ নিয়ে কথা বলেছি, আর গ্রন্থ নিয়ে আর বেশি সময় না নেই, পরেরটাতে চলে যাই। দেখেন পরের প্রশ্নটা কি বলছে। পাবলো পিকাসো কে ছিলেন? এটা তো একদম বেসিক এবং ছোট্ট প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো রিসেন্টলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে আসছে। তো এই জন্য আপনাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেকগুলো ভার্সিটির যাদের ইউনিট আছে, ইউনিটের প্রশ্নে আসছে। তো এই প্রশ্নগুলো আবার ঘুরে ফিরে আপনাদের প্রশ্ন আসতে পারে। পাবলো পিকাসো কে ছিলেন বলেন? এটা তো সবাই জানে। এটা কি চিত্রশিল্পী ছিল? এটা কি সঙ্গীত শিল্পী ছিলেন? দার্শনিক ছিলেন নাকি সাহিত্যিক? বলেন, আপনি বলে দেন মুরব্বীরা, এখন ইজি প্রশ্ন। ভেরি গুড।
এই আব্দুল কালাম আজাদকে মাওলানা আজাদ নামেও ডাকতো। হ্যাঁ, অনেকে বলেছেন মাওলানা আজাদ, রাইট আনসার, মাওলানা আজাদ নামেও কিন্তু তাকে ডাকতো। তাহলে বলেন পাবলো পিকাসো কে ছিলেন মুরব্বীরা? একটু দ্রুত বলতে হবে। পাবলো পিকাসো কে ছিলেন? পাবলো পিকাসো পাবলো পিকাসো কে ছিলেন? স্পেনে জন্ম নেওয়া একজন কিংবদন্তি ছিলেন পাবলো পিকাসো। আমার ওয়ান অফ দ্য ফেভারিট চিত্রকর ছিলেন এই পাবলো পিকাসো। আপনার অনেক সময় নাম শুনেছেন হয়তোবা। তার বিখ্যাত অনেকগুলো মানে ছিল, যেমন গর্নিকা আছে, তারপর হচ্ছে দ্য উইপিং ওমেন আছে, এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ তার চিত্রকর্ম আছে, যে চিত্রকর্ম থেকে প্রায় সময় প্রশ্ন থাকে। ঠিক আছে, গোয়ার্নিকা, ঠিক আছে, অথবা গেরনিকা, দুইটা, তারপর দ্য উইপিং ওমেন, এ ধরনের অনেক কঠিন কঠিন এবং খুবই গুরুত্বপূর্ণ তার লিখনী আছে, বা লিখনী বলতে তার চিত্রকর্ম আছে। এগুলো একটু ভালো করে পড়তে হবে। আচ্ছা, চলেন পাবলো পিকাসো সম্পর্কে একটু ভালো করে পড়াশোনা করি। এখান থেকে আসবে যে পাবলো পিকাসো তিনি মূলত ছিল একজন স্প্যানিশ চিত্রকার, স্প্যানিশ চিত্রশিল্পী ছিলেন তিনি। তাহলে কি ছিলেন তিনি বলেন তো? স্প্যানিশ চিত্রশিল্পী ছিলেন এই পাবলো পিকাসো। এবার দেখেন তার বিখ্যাত কিছু চিত্রকর্ম আমরা একটু লিখি। চিত্রকর্ম, তার মধ্যে সর্বপ্রথম যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গেরনিকা। এই গেরনিকা থেকে একটা প্রশ্ন আসতে পারে গোয়ার্নিকা। গেরনিকা একটা, গোয়ার্নিকা বা গোয়েরনিকা একই কথা, এটা থেকে আসতে পারে। তাহলে বলেন গেরনিকা, গোয়ার্নিকা এগুলো কার বিখ্যাত চিত্রকর্ম? এগুলো হচ্ছে স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসোর উল্লেখযোগ্য গ্রন্থ, গ্রন্থ কেন বলছে, চিত্রকর্ম। পরেরটা দেখেন আরো গুরুত্বপূর্ণ আছে, যেমন আমরা যদি বলি দ্য ক্লু রুম। এই দ্য ক্লু রুম কার রচনা বা কার চিত্রকর্ম? এটা অবশ্যই হবে পাবলো পিকাসোর। কার বলেন তো স্যার? পাবলো পিকাসো। এতটুকু পর্যন্ত পারবেন কিনা? দ্য ক্লু রুম পর্যন্ত কি পারবেন কিনা স্যাররা সবাই বলেন। চলেন আপনার একটু কমেন্টগুলো দেখি, কে কোনগুলো আনসার করেছেন। ভেরি গুড। আবুল কালাম আজাদ। আচ্ছা, এখনো সবাই আগেরটাই অ্যান্সার করতেছেন। ওকে, আচ্ছা, আফরা বলেছে স্যার মুরব্বী বলবে না, এতটা বয়স হয় নাই। আরে এমনি বলতেছি মজা করে। পাবলো পিকাসো চিত্রশিল্পী ছিলেন স্পেনের, রাইট। এখন দেখেন তার একটা বিখ্যাত চিত্রশিল্পী মানে চিত্রকর্ম আছে, যেটা নাম হচ্ছে দ্য উইমেন অফ আলজিয়ার্স। দ্য উইমেন অফ আলজিয়ার্স, এটা তার সবচেয়ে মানে মূল্যবান চিত্র বলতে পারেন, এবং এটা বাংলাদেশের টাকায় প্রায় 1400 কোটি টাকায় বিক্রি হয়েছিল। মানে ভাবা যায় 1400 কোটি টাকা একটা আর্টের দাম, 1400 কোটি টাকা। তাহলে 1400 কোটি টাকা বিক্রি হয়েছিল কি বলেন তো? দ্য উইমেন অফ আলজিয়ার্স, ঠিক আছে, দ্য উইমেন অফ আলজিয়ার্স, এটা খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। দ্য উইমেন অফ আলজিয়ার্স প্রায় 1400 কোটি টাকায় বিক্রি হয়েছিল এই উইমেন অফ আলজিয়ার্স, তার যে ইয়াটা ছিল সেটা, উইমেন অফ আলজিয়ার্স। মুরব্বীরা এতটুকু পর্যন্ত কি পারবো কিনা? সবাই একটু বলে ফেলেন, সবাই একটু বলেন। পাবলো পিকাসো, এই তো ফারহা রাইট আনসার, আজাদ স্যার রাইট আনসার, আমিনুল ইসলাম স্যার রাইট আনসার বলেছেন, সাইমা বলেছেন রাইট আনসার। ওকে, ভেরি গুড, সবাই রাইট আনসার। ওকে, নাসির আল মাহমুদ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনাদের দোয়ায়, অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা আশা করি সবাই পারবেন। তাহলে গোয়ার্নিকা, দ্য ক্লু রুম এবং দ্য উইমেন অফ আলজিয়ার্স, এগুলো সবকিছুকে চিত্রকর মানে এটা চিত্রকরকে পাবলো পিকাসো। তার আরো ছিল, যেমন ধরেন গিটার, এটা ইজি ভাবে মনে রাখতে পারবেন। একটা হচ্ছে গিটার আর একটা হচ্ছে পুরাতন গিটার, মানে হচ্ছে ওল্ড গিটার। তাহলে গিটার এবং ওল্ড গিটার এই দুইটার চিত্রকর হচ্ছে কে? পাবলো পিকাসো। পারবো মুরব্বীরা? এতটুকু পর্যন্ত কি পারা যাবে? সবাই একটু বলেন। ওকে, সবাই ক্লিয়ার? সবাই বলেন স্যার ডান। 9 নাম্বারটা ডান বলেন সবাই। 9 ডান বলেন, 9 ডান।
সবাই যদি ডান হয়, এতটুকু পর্যন্ত যদি বুঝতে পারেন, একটা কাজ করেন, এখানে আসেন, এসে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা করে লাভ দিবেন। 9টা লাভ রিয়েক্ট গুনে গুনে। আজকে শুধু লাভ রিয়েক্ট বিক্রি করবো আপনাদের, কোটিপতি হয়ে যাবো মইন স্যার, লাভ রিয়েক্ট বিক্রি করে। আচ্ছা যাই হোক, সবাই একটু আনসার করেন। পাবলো পিকাসো কে ছিলেন? তিনি ছিলেন অবশ্যই একজন চিত্রশিল্পী। খুব ইজি প্রশ্ন, বাট ডিটেলসটা জানাটা হচ্ছে ফ্যাক্ট। ভেরি গুড, পারবো পারবো ইনশাল্লাহ পারবো। ভেরি গুড, এই তো রত্না, ভেরি গুড, আপনি পাস। ওকে ঈশা, অনেক ধন্যবাদ। আমাদের সাথে ফাহমিদা আছে, অনেক ধন্যবাদ। মনিরা খানম, অনেক ধন্যবাদ। যাই হোক, এতটুকু পর্যন্ত সবাই পারবেন। পরেরটাতে চলে যাচ্ছি। পরের প্রশ্নটা কি? সর্বশেষ সাহাবী কত হিজরি পর্যন্ত জীবিত ছিলেন? এটা কিন্তু ইসলামিক ইতিহাসের একটা প্রশ্ন। মাঝে মাঝে বর্তমান সময়ে ইসলামের ইতিহাস বা এই কনসেপ্ট থেকে প্রশ্ন করে দেয়, এবং সাহাবা কেরামদের থেকে কিন্তু প্রশ্ন থাকে। দেখি এটা কে পড়তে পারবেন, দেখি কে এটার আনসার করতে পারবেন। যে এটা আনসার করতে পারবেন, আপনারা সবাই ট্যালেন্টেড, সবচেয়ে ট্যালেন্টেড। সর্বশেষ সাহাবী কত হিজরি পর্যন্ত জীবিত ছিলেন? কে বলতে পারবেন? সর্বশেষ সাহাবী কত হিজরি পর্যন্ত জীবিত ছিলেন? কে বলতে পারবেন? মুরব্বি দ্রুত বলতে হবে। আমরা জানি যে সাহাবী কারা, যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে ছিলেন, কাছাকাছি ছিলেন, এমন মানুষদেরকে বলা হয় সাহাবী। তো এই যে সাহাবী যারা ছিলেন, আল্লাহ রাসূলের যে সর্বশেষ সাহাবী, তিনি কত হিজরি পর্যন্ত বেঁচে ছিলেন বা কত হিজরিতে তিনি মারা যান? বলেন, কত হিজরিতে মারা যান? হিজরি হিসাব করতে বলেছে। কিন্তু এই প্রশ্নটা বিগত বছরে একটা নিয়োগ পরীক্ষাতে আসছে, কিন্তু প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষাতে আসছে, পাশাপাশি এটা কিন্তু শিক্ষক নিয়োগ পরীক্ষাতে আসছে। মোস্ট প্রবাবলি 2005-এ এই প্রশ্নটা আসছে। তাহলে বলেন, আচ্ছা সর্বশেষ যে সাহাবী ছিল তার নামটা কি পারবেন? আমরা দেখেন, তার নামটা হয়তো অনেকে জানি না আমরা। ওনার নাম কি ছিল? ওনার নাম কি ছিল? সর্বশেষ সাহাবী, তার নাম ছিল আবু তোফায়েল। তাহলে আবু তোফায়েল কার নাম ছিল বলেন তো? আবু তোফায়েল ছিল, আবু তোফায়েল ছিলেন মূলত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ যিনি মানে সাহাবী ছিলেন তিনি। তাহলে আবু তোফায়েল, অথবা তাকে আমর নামেও ডাকা হতো, আবুল তোফায়েল আমর, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সাহাবী ছিলেন, শেষ সাহাবী। এবং তিনি কত হিজরি পর্যন্ত জীবিত ছিলেন বা তিনি কত হিজরিতে মারা যান? ঠিক আছে, বলেন কে কে বলতে পারবেন? একটা ছোট প্রশ্ন দিয়ে আমরা মূলত শেষ করব। সবাই বলেন। 9 ডান, এখনো 9-এ আছেন অনেকে। এত শর্ট দেখা কেন আমার এখানে, নাকি লেটে দেখাচ্ছে? ভেরি গুড আমিনুল ইসলাম, ভেরি গুড। তাজমিন আলম 10-এর 2 বলেছেন, মাশাআল্লাহ, রাইট আনসার। ভেরি গুড, সবাই রাইট আনসার, ভেরি গুড। সর্বশেষ সাহাবী আবু তোফায়েল আমর ইবনে ওয়াসিলা, মাশাআল্লাহ, ভেরি গুড। তাহলে আমরা যদি এখানে একটা আল্লাহু তাআলা আনহু লাগানোটা উচিত এবং এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, সর্বশেষ সাহাবী তিনি কত হিজরি পর্যন্ত ছিলেন? উনি 110 হিজরি পর্যন্ত তিনি কিন্তু জীবিত ছিলেন, হিজরি। ঠিক আছে প্রিয় স্যারেরা, আশা করছি সবাই পারবেন। আবু তোফায়েল সর্বশেষ সাহাবী হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সাহাবী হচ্ছেন আবু তোফায়েল। ভেরি গুড, মাশাআল্লাহ, ভেরি গুড। তাহলে আমরা আজকে খুবই ইন্টারেস্টিং নতুন তথ্য সম্পর্কে জানলাম। আপনারা একটু বলেন যে আমাদের আজকের ক্লাসটা আপনাদের কেমন লেগেছে। আজকের ক্লাসে নতুন একটা লাইন হলেও শিখেছেন কিনা বলেন। আজকের ক্লাসে নতুন কিছু জেনেছেন কিনা সবাই একটু বলেন। আজকের ক্লাসটা কেমন লেগেছে বলেন। সবাই একটু বলেন আজকের ক্লাসটা কেমন লাগলো। এটা কিন্তু কোনো রিভিউ না, এটা শুধুমাত্র আপনাদের কাছ থেকে শুধু জানা। ঠিক আছে,
বলেন আপনাদের কি কি চাওয়া পাওয়া আছে, বলেন সবকিছু বলেন। আজকে আপনাদের কি কি চাওয়া পাওয়া আছে সবকিছু বলে ফেলেন, যে স্যার এটা চাই, এটা চাই, সাধারণ জ্ঞানের ওই টপিকের উপরে ক্লাস চাই, সেই টপিকের উপরে ক্লাস চাই। হ্যাঁ বলেন কেমন লেগেছে আপনাদের কাছে আজকের ক্লাস এবং আপনাদের চাওয়া পাওয়া কি, বলেন স্যার। ওকে, পলি স্যার বলেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, ডেথ নোস নো টাইম। ওকে, আমাদের সাথে আছেন নাসিম আহমেদ, আমাদের সাথে এমএসটি ববি, সর্বশেষ সাবি আমিনুল ইসলাম, শ্রাবণী আছেন আমাদের সাথে, মাশাআল্লাহ। সোমা ইসলাম বলেছে জি স্যার, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। মুন্নি বলেছেন অনেক ধন্যবাদ, জি শিখেছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যারা যারা শিখেছেন, যারা যারা ক্লাসটা উপভোগ করেছেন, তাদের জন্য কিন্তু আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ নতুন একটা কোর্সের ঘোষণা, এটা প্রতিদিনই আমরা দিচ্ছি নতুন করে। 19তম শিক্ষক নিবন্ধন ফুল কোর্স, এটা প্রিলির ফুল কোর্স কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো প্রিলির ফুল কোর্সে যারা আমাদের সাথে ভর্তি হতে চাচ্ছেন, আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষীরা, তাদেরকে অবশ্যই আমাদের এই ব্যাচটাতে ভর্তি হওয়ার একটা দাওয়াত জানাই, যেটা হচ্ছে ওয়ান টাইম অ্যাডমিশন অ্যান্ড লাইফ টাইম অ্যাক্সেস। ওয়ান টাইম অ্যাডমিশন, লাইফ টাইম অ্যাক্সেস, যেখানে আপনি একবার ভর্তি হলেই আগের ক্লাসগুলো পাবেন, আগামী যে ক্লাসগুলো হবে সেগুলোও পাবেন। 100+ লাইভ ক্লাস থাকবে, 100+ লাইভ এক্সাম থাকবে, 4টা বিষয়ের উপরে সাজেশন ভিত্তিক বই থাকবে, যেটা হতে পারে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত। এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের জ্ঞান থাকা দরকার। পরেরটাতে চলে আসেন 19তম যে নিবন্ধন, এই 19তম নিবন্ধন থেকে প্রশ্ন আসতে পারে। 19তম নিবন্ধন শিক্ষক নিবন্ধনের 0 থেকে বেসিক পর্যন্ত, মানে একদম বেসিক থেকে আপডেট পর্যন্ত বা সকল বিষয়গুলো, খুঁটিনাটিগুলা আমাদের এখানে আলোচনা করা হবে, যেখানে স্কুল পর্যায়ে 2 এর ক্ষেত্রে অথবা কলেজ পর্যায়ের ক্ষেত্রে, ঠিক আছে, আমরা সবকিছুর ক্ষেত্রে মূলত এই সিলেবাসটা শেষ করানো হবে। এবং আজকের কোর্স ফিটা যেটা 1450 টাকার মতো রাখা হয়, লাইভ চলাকালীন সময় যারা ভর্তি হবেন তাদের জন্য সকালে যেটা ছিল আজকে এটাই আবার করে দেওয়া হয়েছে, মাত্র 1200 টাকা কিন্তু আপনি এই কোর্সে ভর্তি হতে পারবেন। অফারে যারা আমাদের প্রিয় ভাই বোনেরা যুক্ত হতে চাচ্ছেন আমাদের সাথে এবং আমাদের সাথে নতুন একটা সুন্দর একটা ক্লাস করতে চাচ্ছেন, তাদেরকে বলতে চাই 01310467471 এই নাম্বারটাতে আপনি সেন্ড মানি করেই কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন এই অফারের প্রাইজে, আমাদের এই শিক্ষক নিবন্ধন প্রিলির ফুল কোর্সে। তাহলে আপনারা যারা যারা যুক্ত হতে চাচ্ছেন খুবই দ্রুত একটু পেমেন্ট ডান লিখবেন, যারা যারা এই 1200 টাকার মধ্যেই এই কোর্সটা করতে যাচ্ছেন, 4টা হাইলাইট সহ এবং ফ্রি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা কিন্তু এই ডাটাগুলো পেয়ে যাবেন। সবাই একটু কষ্ট করে পেমেন্ট ডান লিখবেন যারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, অথবা 3 ডিজিট, এই 3 ডিজিটটা একটু লিখে দেবেন আমাদের কমেন্টে। তাহলে আমাদের যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে, নতুনরা যারা জানতে চাচ্ছে, তারা কিন্তু সবাই আজকের এই ক্লাসটাতে এনরোল করতে পারবেন প্রিয় স্যারেরা, ঠিক আছে? ওকে ওকে ওকে, ভেরি গুড। তাহলে এটা চলমান থাকবে এবং ডাটাগুলো আপনারা পেতেই থাকবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ভেরি গুড, ওকে ওকে। ইনশাআল্লাহ প্রাথমিক সহকারী পরীক্ষার জন্য একটা সাজেশনমূলক পিডিএফ চাই। আমরা সাজেশনমূলক একটা ক্লাস নেব শীঘ্রই, আশা রাখি 2 তারিখে যেহেতু পরীক্ষা আছে, চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন। তাহলে একটু খেয়াল করেন স্যার, 0 থেকে বেসিক থেকে একদম আপডেট পর্যন্ত যদি পড়াশোনা করতে চান, তাহলে আমাদের সাথে এই জার্নিটাতে যুক্ত হতে পারেন। মাত্র 1200 টাকা কোর্সে কিন্তু আজকে ভর্তি হতে পারবেন এবং এটার জন্য আপনি 01310467471, আমি আবার লিখে দিচ্ছি 013, তারপর 10, তারপর কত 10467471, এই নাম্বারটাতে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। আপনারা সেন্ড মানি করেই কিন্তু বিকাশ অথবা নগদে সেন্ড মানি করার পরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজে যদি ইনবক্স করেন, তাহলে কিন্তু আপনাকে আমাদের এই পেজের অ্যাক্সেসটা দেওয়া হবে। সিক্রেট গ্রুপে আমাদের ক্লাসগুলো হবে ইনশাআল্লাহ, যেখানে ক্লাসগুলো রেকর্ডেড আকারে থাকবে, আজীবন আপনি সেখানে রেকর্ডেড আকারে দেখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা যারা আমাদের সাথে এনরোল করতে চাচ্ছেন আমাদের এই মহাযজ্ঞে, সুন্দর একটা কোর্স যদি উপভোগ করতে চাচ্ছেন যারা, তাদের জন্য একটাই করণীয়, তারা খুব দ্রুত আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যান এবং আমাদের সাথে শেষ পর্যন্ত এই ডাটাটা এনরোল করতে পারবেন। তাহলে আমরা আর বেশি কথা না বাড়াই, দ্রুত যারা যারা আমাদের সাথে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে এই কোর্সটা করে ফেলবেন, মাত্র 1200 টাকা কোর্স ফিতে কিন্তু আপনি আজকের অফার প্রাইসে ভর্তি হতে পারবেন। 0 থেকে বেসিক থেকে একদম বেসিক থেকে পড়ানো হবে এখানে, এবং এটাতে অফার প্রাইসে ভর্তি হতে এখন এই নাম্বারটাতে যোগাযোগ করুন এবং আমাদের সাথে কানেক্টেড হয়ে যান।
হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্টিভের প্রশ্ন পড়াশোনা হবে। এখানে বাংলা হবে, ইংরেজি হবে, এখানে ম্যাথ টপিক হবে, এবং এখানে হবে অবশ্যই আমাদের যে সাধারণ জ্ঞানের প্রত্যেকটা টপিক টু টপিক বেস। এখানে শুধুমাত্র এমন না যে সাধারণ জ্ঞান পড়ানো হলো, এখানে বলেছি আমরা ফুল সিলেবাস, পাশাপাশি বই ফ্রি থাকছে। তাহলে এত সুন্দর একটা সুবর্ণ সুযোগ কিন্তু আপনাদের মিস করা উচিত না। তো প্রিয় ভাই বোন, যারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, প্রতিদিন ক্লাসগুলো করছেন, যাদের ভালো লাগছে, যাদের ভরসা হচ্ছে যে না মঈন স্যারদের সাথে একটা ভালো সুন্দর একটা প্রিপারেশন নেওয়া সম্ভব, তারাই কিন্তু এই 19তম শিক্ষক নিবন্ধন এপ্রিলের কোর্সটা সম্পূর্ণ করতে পারেন। তো প্রিয় স্যাররা, সবাই একটু খুবই দ্রুত আমাদের সাথে এনরোল করবেন। যারা যারা যুক্ত হতে চাচ্ছেন, আমাদের দেওয়া নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখন একটু যোগাযোগ করেন, তাহলে কিন্তু আপনারা একটা সেরা আউটকাম পাবেন ইনশাল্লাহ খুব দ্রুত। তাহলে আপনাদের জন্য এই লাইফটা আরো কিছু খানিকক্ষণ চলবে। যারা যারা দ্রুত ভর্তি হতে চান, অবশ্যই এই 1200 টাকা সহমূল্যের কোর্সে ভর্তি হতে আপনাদেরকে পেমেন্ট ডান লিখে এই নম্বরে টাকা পাঠিয়ে দিতে হবে। তাহলে কিন্তু আপনারা ক্লাস চলাকালীন সময় বা আমাদের লাইভ চলাকালীন সময় কিন্তু এই সুযোগটা পাবেন। আমি আপনাদের স্ক্রিনের পিছনে চলে যাচ্ছি, কিন্তু দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। দ্রুত 1200 টাকার এই কোর্স ফিটাতে ভর্তি হয়ে যান। পেট বেঁচে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।